নিয়ে যাব। তোমাদেরকে যে ধরেছে বা তোমাদের সঙ্গে যে আছে সে তোমাদেরকে না নিয়ে যাবে না। এবং আমরা দেখছি যে রোহিত ওখানে বসে আছে। ইয়ে হয় না, কাটার হয় না, বড় কাটার গুলো, ওই কাটার দিয়েও পুরো হাতটা কেটেছে। অ্যাম্বুলেন্সটা কিছু ছিল না, পুরো পিষে দিয়েছিল। ওখানেই স্পট ডেড হয়ে যায় ওরা। হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি ওর 80% ওর শরীরের মধ্যে হাড়গোড় ভেঙে গেছে। বলছে যে আগের দিন তো গৌরবের বাবা মারা গেল। যাচ্ছি, প্রচুর ভয়েস কল, প্রায় 100 থেকে 200 বার ভয়েস কল করেছে আমাকে। অথবা শর্টটা মেমোরি লসও হতে পারে, অথবা কথাবার্তার মধ্যে চেঞ্জ আসতে পারে। পরপর দুদিন একটা পরিবারে দুজন মারা গেল। সে আর নেই পৃথিবীতে। 2 মাস আগে ও আমাদের ছেড়ে চলে গেছে। উনি আমাদের জায়গাটাও বলে দিলেন, রোহিতের যে বাড়ি আছে সেই বাগানের মধ্যে হয়তো এমন কিছু করে দেওয়া আছে। সপ্তাহে 3 দিন আমরা ওর বাড়িতে গিয়ে কথা বলবো, এরকম ঠিক হয়। এবং আমরা এটা করেওছি। সপ্তাহে ও বাড়িতে চলে আসার পরে সপ্তাহে 3 দিন করে আমরা ওর বাড়িতে যেতাম। ইনজেক্ট করলে যেরকম হয় না, মানে হুল ফোটালে যেরকম হয়, ওরকম একটা হোল হয়ে গেছে না, সেখান থেকে মানে অনর্গল ব্লিডিং হচ্ছিল। জীবন থেকে একটা বন্ধু চলে যাওয়া কতটা যে কষ্টের। ওকে কিন্তু কোনোভাবে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, ও কিন্তু এমনি এমনি যায়নি। সিরিঞ্জগুলো দেখি ছোট মতো, শুধু সবুজটা দেখি ওই যে পুতুলটার গলার মধ্যে ফোটানো। সব কটা বন্ধুকে আমি হারিয়েছি এখানে, ফ্যানের সঙ্গে গলায় জড়িয়ে দিয়েছে। ভাই আর নেই। মানে একটা বিড়ালরা কাঁদলে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ করছে। একটা ওদের অ্যাম্বুলেন্সের সঙ্গে একটা ট্রাকের ধাক্কা লাগে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের ঘটনাটি সাউথ কলকাতার পাটুলির ঘটনা। 6 জন বন্ধু, যাদের মধ্যে 4 জনের অকাল বেদনাদায়ক এক সাংঘাতিক মৃত্যু ঘটে। মৃত্যুর কারণগুলো কি ছিল, কি রহস্য লুকিয়েছিল এই মৃত্যুগুলোর মধ্যে, কিউরিওফাইটের আজকের এই ঘটনাটা শেষ অবধি শুনলে আপনারা বুঝতে পারবেন। তেলে ভাজা এবং মুড়ি হয়তো অনেকেরই প্রিয় খাদ্য আমাদের, কিন্তু এই খাবারটাই যদি জীবনের শেষ খাবার হয় এবং মৃত্যুর আগে 4 জনই যদি এই খাবারটি খেয়েই মারা যান, তাহলে ইভেন এখানে যে প্রথম মৃত্যু ঘটে সেই ছেলেটির গলাতে 2টো দাগ ছিল, সাপে কাটার মতো দাগ। সেটার রহস্যটাই বা কি? তান্ত্রিক ক্রিয়া প্রক্রিয়া কতটা ডেঞ্জারাস হতে পারে, কিউরিওফাইটের আজকের এই ঘটনাটি শুনলে আপনারা জানতে পারবেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনিও যদি আপনার ঘটনা, আপনার সত্যি ভৌতিক ঘটনা বা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 7551824486। এই নাম্বারটি আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টেও পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো রৌনিক। হ্যাঁ বলো কৌস্তবদা। কেমন আছিস এখন? ভালো আছি, ও চলছে। আর তোর ফ্রেন্ড দেবচন্দ্রিমা? হ্যাঁ, ও ভালো আছে। যেরকম থাকতে হয়, অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফটা তো দেখতে হবে। চলছে গো। বেসিক্যালি তোরা 2 জন এখন আর বেঁচে আছিস। আর 2 জনই আছি আমরা এখন। তোদের গ্রুপে 6 জন ছিল।
সেই 6 জনের মধ্যে 4 জনই মারা গেছে হ্যাঁ, এবং বাকি তোরা 2 জন। তুই আমাকে যেটা বলেছিলি যে ঘটনার সূত্রপাত 2019 থেকে। 19 থেকে হয়েছে। কি ঘটেছিল রৌনিক, একদম না শুরু থেকে জানতে চাই তোর থেকে, কিভাবে এই 4 জনের মৃত্যু ঘটলো, বা এতটা ভয়ঙ্কর প্যারানর্মাল একটা বিষয় কি ঘটেছিল রৌনিক, একদম শুরু থেকে শুরু কর। জানা একদম কি হয়েছিল। শুরু থেকে আমি শুরু করছি। তখন 2019 অ্যান্ড আমি তখন ক্লাস 9-এ পড়ি, আর আমরা সবাই ক্লাস 9-এ পড়ি। তো আমরা 6 জন বন্ধুদের একটা খুব ভালো গ্রুপ ছিল স্কুল লাইফে। তো বলে রাখি, আমাদের 6 জনের মধ্যে আমি নামগুলো একটু বলে দিচ্ছি। দেবচন্দ্রিমা, যে এখন আমি আর ও যে দেবচন্দ্রিমা আছি, আর এর ছাড়া হচ্ছে রোহিত, হুম, তাছাড়া হচ্ছে লাকি, অ্যান্ড সব থেকে বড় কথা যে যাকে নিয়ে হচ্ছে মেনলি গৌরব, আর হচ্ছে তোমার সায়ক। তো আমরা এই কজনা সত্যি খুব, মানে সত্যি কথা বলতে স্কুল লাইফে আমরা একটা জিনিস খুব মানে মিস করি এখনো। আমরা সব জায়গায় ঠিক করেছিলাম যে যদি কোথাও যাই একসঙ্গে যেতাম, খেতাম একসঙ্গে, সবকিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা কারো কাছে কিছু লুকাতাম না। এত ভালো আমাদের বন্ডিং ছিল আমাদের এই 6 জনের মধ্যে। তো এইভাবে চলছিল। তো তখন আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে 2019 অগস্ট মাসে। তো হাফ ইয়ারলি পরীক্ষা দিতে গিয়ে তো অনেক কিছু ফেস করি, সেটা নিয়ে আমরা আসছি পরপর। তো রোহিতের কথা বলি। রোহিত আর আমার বাড়ি খুব কাছাকাছি। পাটুলিতে ওর বাড়ি, আমার বাড়ি হচ্ছে গড়িয়াতে, খুব কম ডিস্টেন্স। তো স্কুলের বাইরেও আমরা যদি বলি যে একসঙ্গে ঘুরতে যাওয়া সবকিছু, ওর সঙ্গে একটু বেশি ক্লোজ ছিলাম, কারণ সবার বাড়ি একটু আমার থেকে ডিস্টেন্সে, বাট ওর বাড়িটা আমার থেকে কাছে। একসঙ্গে একটু বেশি ক্লোজ ছিলাম ওর। তো এরকম পরীক্ষা দিয়ে বেরোচ্ছি এবং ও আর আমি না একসঙ্গে পুলকারে করে মানে বাড়ি ফিরতাম। আমাদের স্কুল থেকে পুলকার ছিল। এবার কি হয়েছে, আমি দেখছি ওর না শরীরটা খারাপ। মানে আমি খেয়াল করলাম, নোটিস করেছি শরীরটা খারাপ, মানে খুব ডিস্টার্ব করে যে গোটা গাড়িতে ঝিমাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম তোর কি হয়েছে রে। মানে সব থেকে নোটিস করার একটা বিষয় কি বলতো ওর মধ্যে, যেটা আমি বুঝতে পারতাম আগে থেকে, বা আমরা সবাই পারতাম, আমরা দেখবে রোদের মধ্যে বেরোলে যখন গা হাত পা লাল হয়ে যায় না একটুতেই, ওর এটা হতো না। ও বেশি ছোটাছুটি করলে বা বেশি একটুখানি দৌড়াদৌড়ি করলে বা কিছু শরীর খারাপ হলে ওর পুরো গা হাত পা এত লাল হয়ে যেত, এবং সব থেকে বড় কথা মুখের ফেসটা দেখলে বোঝা যেত, কারণ ওর পুরো আমাদের যে শিরা উপশিরা গুলো হয় না, হুম। পুরো বোঝা যেত একদম মুখের মধ্যে স্পষ্ট লাল হয়ে গিয়ে একদম। এটা নিয়ে একটু আমরা হাসাহাসিও করতাম, তো বাদ দাও এটা। এবার আমি ওকে বললাম যে তোর কি খুব শরীরটা খারাপ। ও তখন বলে যে না সেরকম কিছু হয়নি, স্বাভাবিক, একদম স্বাভাবিক তোমাকে, মানে যেটা বললাম। ও বাড়িতে যায় এবং আমিও বাড়িতে যাই। এবং সব থেকে বড় কথা কি বলতো, একটা আমার খুব মানে এটা আমি বলবো না, এটা আমার একাকে মানে ব্যক্তিগত জিনিস। পরীক্ষার মাঝখানে আমি না সত্যি কথা বলতে কারোর ফোন তুলতাম না, সে যেই ফোন করুক। মানে সব থেকে বড় কথা হতো যে আমি বাড়িতেও খুব একটা কারোর সঙ্গে কথা বলতাম না, এবং বাইরেও তাই। খুব দরকার থাকলে কথা বলতাম, না হলে বলতাম না। তো কি হতো, তো এরকম বাড়িতে গেছি, তো পরের দিন আমার পরীক্ষা দিতে এসেছি। সব থেকে বড় কথা স্কুলে একটা কি প্রবলেম, বা এটা আমার যতটি ভালো লাগে না, দেখবে এই রোল নাম্বার ওয়াইজ করে মানে বসে, রোল নাম্বার ওয়াইজ আলাদা আলাদা ঘরে রুমে মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে পরীক্ষার জন্য। তো এরকম আমাদের মধ্যেও হয়েছিল। তো লাকি আর রোহিতের রোল নাম্বার যেহেতু একসঙ্গে ছিল, ওরা একসঙ্গে বসতো আলাদা রুমে, এন্ড আমরা আলাদা আলাদা রুমে বসতাম পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষারই যথারীতি প্রতিদিন আমাদের রুটিন ছিল যে আমরা বাইরে বেরিয়ে গল্প করব, কথা বলবো, ডিসকাশন করব। তো দেখি লাকি পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, অ্যান্ড রোহিতও তখনও বেরোয়নি। আমি জাস্ট লাকিকে জিজ্ঞাসা করলাম যে কি রে, রোহিত কি পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে নাকি ওখানে পরীক্ষা দিচ্ছে। ও তখন বললো যে রোহিত আজকে পরীক্ষা দিতেই আসেনি। আচ্ছা। আমি তখন বললাম যে পরীক্ষা দিতে আসেনি কেন, মানে কি হয়েছে, হুট করে তো একটা মানুষ পরীক্ষা দিতে আসবে না। ও তখন বললো যে আমি জানি না, ঠিক স্কুলে গেলাম, টিচার দেখলাম যে ওর জায়গাটা অ্যাবসেন্ট রেখে দিয়েছে, এরকম কিছু একটা সামথিং। তো আমি সঙ্গে সঙ্গে মানে আমি ফোন নিয়ে যেতাম, তো আমি ফোনে ফোন করলাম, মানে রোহিতকে ফোন করলাম। তো রোহিত ফোন তোলেনি, ও ট্রেন রিসিভ করেনি। তো আমি সেই জন্য রোহিতের মাকে কল করি, 2-3 বার কল করি। তারপরে দেখলাম ধরছে না, যখন আমি ভাবলাম যে তাহলে বিকেলের বাড়িতে চলে যাবো, এটা হয় কোনো পরের দিন কোনো পরীক্ষা ছিল না। তো আমি বাড়িতে চলে আসি এবং আমার ফোন হাফটা সাইলেন্ট করা থাকে, ঠিক আছে। তার জন্য কি হয়, মানে ওই ফোন কেউ করলেন বুঝতে পারি না আমি। তো এবার বাড়িতে যাই, গিয়ে দেখি যে ওর মা আমাকে প্রায় 8-9টা মিস কল দিয়েছে ফোনে, মানে কল ব্যাক করেছে। আমি ধরিনি, আমি ফোন বাড়িতে গিয়ে রিসিভ করি। তো কাকিমা দেখি ফোন ধরেছে, বলছে তুই কি ফোন করেছিলি। আমি বললাম যে হ্যাঁ ফোন করেছিলাম কাকিমা, ও আজকে পরীক্ষা দিতে এলো না, মানে এরকম পরীক্ষা ছিল আজকে। তখন বললো তো প্রচন্ড পরিমাণ জ্বর, ওর নাকি 3 দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারেনি, মানে এরকম জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেছে। বাট রোহিত কিন্তু আমাকে কিচ্ছু বলেনি যে জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেছে। তো কালকে যখন নাকি পরীক্ষা দিয়ে এসছে, ওর নাকি প্রচন্ড জ্বর, ও নাকি বিছানা থেকে উঠতে পারছে না। তো ওই জন্য স্কুলে জানিয়ে দিয়েছিল ব্যাপারটা। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বিকালে আমি তাহলে দেখতে যাচ্ছি, যদি সেরকম কিছু হয়।
আমি বিকালে দেখতে যাব 5:30টার দিকে। তো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট, এবার পৌঁছে যাবো। তো সেই সময় দেখি রোহিতের মা আমাকে একটা ফোন করেছে। আমি বললাম যে এবার কলটা আমি রিসিভ করি, ঠিক আছে, দেখি কাকু কলটা, মানে কাকু দেখি রিসিভ করে দেখি কাকু কথা বলছে। কাকু কথা বলে মানে জিনিসটা বলছে যে তুই কি বেরিয়ে গেছিস? আমি বললাম যে হ্যাঁ আমি বেরিয়ে গিয়েছি বাড়ি থেকে। বলছে তুই তাহলে বাড়িতে আসিস না, আমরা হসপিটালে যাচ্ছি। আমি না জাস্ট একটু অবাক হয়ে যাই যে একটা সামান্য জ্বরের জন্য যদি কেউ হসপিটালে যেতে পারে। আমি বলছি কাকু কি হয়েছে? কাকু বলে আমার কথা বলার সময় নেই, তুই চলে আয়, পারলে চলে আয়, নাহলে বাড়িতে থাক, আসতে হবে না। তো আমি যথারীতি আমার যে মানে গ্রুপটা ছিল তোমাকে বললাম, তো আমি ওদের সবাইকে ফোন করে বলেছি তোর তাহলে হসপিটালে চলে আয়। তো ওরা চলে আসে, ঠিক আছে। কি হলো, ওরা যায় এবং আমি বাড়িতে ওখানে গিয়ে জিজ্ঞাসা করি, ওদিকে ও দাদা বসে আছে, রোহিতের দাদা বসে আছে। তো রোহিত মানে দাদা বসে, তো আমাকে মানে ওকে জিজ্ঞাসা করলাম যে দাদা কি হয়েছে, মানে এরকম হসপিটালের জন্য নিয়ে আসা হলো। যেটা আমাকে বললো ওটা আমি জাস্ট এখনো পর্যন্ত ভাবি যে এরকমও কি হতে পারে। মানে ওরা নাকি সেদিনকার দুপুরবেলা খাওয়া দাওয়া করে রোহিতকে মানে ঘরে গিয়ে ঘুমোতে গেছে, অ্যান্ড ওর বাড়ির লোকরা পরে খেতে বসেছে। তোরা খেতে বসেছে এবং কিছুক্ষণ পরে নাকি ঘর থেকে খুব জোরে একটা চিল্লানোর আওয়াজ পায়, রোহিতের গলার আওয়াজ পায়, ঠিক আছে। ঘরে ঢোকে এবং ঘরে গিয়ে দেখছে মানে দাদার সামনে গিয়ে দেখে যে রোহিত একদম বিছানায় সেন্সলেস হয়ে পড়ে আছে, কোনো সার নেই, ঠিক আছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। এবং সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, দেখবে মানে ওর ঘাড়ের দিকে না একটা ছোট্টই দেখবে কোনো একটা জিনিস ইনজেক্ট করলে যেরকম হয় না, মানে ফুল ফোটালে যেরকম হয় ওরকম একটা মানে হোল হয়ে গেছে, মানে সেখান থেকে মানে অনর্গল ব্লিডিং হচ্ছিল, বিছানার থেকে অনেকটা ভর্তি হয়ে গেছে, রক্ত পড়েছে। এবার সঙ্গে সঙ্গে ওটা যে ফ্যামিলি ডক্টর ছিল ওনাকে ফোন করা হয়, উনি আসেন নাকি, উনি এসে বলে যে আপনার দেরি করবেন না, ওর শরীরে মানে কোনোভাবে বিষক্রিয়া হয়েছে, পয়জন কোনোভাবে শরীরে গেছে, যার জন্য এরকম হয়ে গেছে, বাট বেশি দেরি করবেন না, দেরি হয়ে গেলে কিন্তু খারাপ কিছু হয়ে যেতে পারে, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান। এবং ওনার গা হাত পা নাকি ঠান্ডাও হয়ে গেছিল সেই সময়, তাই তখন ও তাড়াতাড়ি করে তো সেই জন্যই হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং আমরা যাই তখনও নাকি ডাক্তার ওকে দেখেনি, তখন আমরা যাই তখনও ডাক্তার দেখেনি। ডাক্তার প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা সবাই ওয়েট করি এবং ডাক্তার ওকে মানে আইসিইউ তে নিয়ে যায় ফর ওই ওয়াশ করে দেওয়ার জন্য শরীর থেকে পয়জনটা। ডক্টর বলে যে কোনো বিষাক্ত পোকামাকড় হয় সেইটা মনে হয় ওর শরীরের মধ্যে ইনজেক্ট করেছে, যার জন্য ব্লিডিংটা হয়েছে এবং শরীরের মধ্যে বিষক্রিয়াটা হয়েছে, মানে কোনো বিষাক্ত পোকামাকড় কামড়েছে। এবার এটা হওয়ার স্বাভাবিক। আমি কেন বলছি, পাটুলির দিক যেখানটা ওর লোকেশন ছিল বাড়ি, ওর বাড়ির পেছনটা ওর নিজস্ব বাগান ছিল এবং ওদের বাড়ির পেছনে জঙ্গল টঙ্গল মতো হালকা হালকা ছিল, মানে হালকা যখন ঝোপ জঙ্গল হয় না, হতে পারে সেখান থেকে এসছে, হতেই পারে। এবার এটা হয়েছে, তো ডক্টর বলে যে একটু সাবধানে রাখবেন এবং শরীর থেকে বিষটা ওয়াশ করে দেওয়া হয়েছে, বাট একটু সাবধানে রাখবেন, সুস্থ হয়ে যাবে। তো সেদিনকার কোনোভাবে আমরা সবাই বাড়িতে, তখন রাতে মানে 11টা বেজে গেছে, আমরা চলে এসেছি হসপিটাল থেকে, অনেক রাত্রি হয়ে গেছিল। তো হসপিটালে একজনই ছিল, অ্যালাউ করেছিল। তো পরের দিন যথারীতি তার 2 দিন পরে আবার এক্সাম ছিল বলে পরীক্ষা দিতে গিয়েছি। পরীক্ষা দিয়ে বা সেদিনকার রানে রোহিতের বাড়ি ফেরার কথা, মানে ডিসচার্জ করে দেওয়ার কথা হসপিটাল থেকে। আমি কাকুকে ফোন করেছি, কাকিমাকে ফোন করিনি, কাকিমাকে ডিস্টার্ব করলাম না, কাকুকে ফোন করেছি যে কাকু ও কি বাড়িতে ফিরেছে, মানে কখন ফিরবে বা ফিরেছে কিনা, এরকম একটা কিছু জিজ্ঞাসা করার জন্য ফোন করেছিলাম। জাস্ট আমাকে কাকু বললো যে ওর নাকি খুব বাজে অবস্থা, ডক্টর ফোন করেছিল হসপিটাল থেকে, আমরা এক্ষুনি হসপিটালে যাচ্ছি, তোরা পারলে চলে আয়। আমি বললাম যে তখন আমি কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে যেইভাবে ছিলাম সেইভাবে স্কুলে ছিলাম, ঠিক আছে, স্কুল থেকে ফোন করেছি, আমরা সবাই স্কুল থেকে একসঙ্গে চলে যাই হসপিটালে। সেই দিন গিয়ে শুনি যে কোনো একটা ভাবে ওর শরীরের মধ্যে আবার বিষক্রিয়া করেছে, ওর শরীরের মধ্যে আরেকবার পয়জনের অ্যাটাক হয়েছে, যার জন্য ডক্টর বলছে যে আমরা ওয়াশ করে দিয়েছি, বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা বলতে পারছি না, একটা খুব খারাপ খবর আছে। কি খারাপ খবর? বলেছে ও যদি জ্ঞানও ফেরে 24 ঘন্টার মধ্যে, যদি জ্ঞান না ফেরে তাহলে কোমায় চলে যাবে, আর যদি জ্ঞান ফেরে তাহলে ও মেন্টাল প্রবলেম হতে পারে, অথবা শর্ট টার্ম মেমোরি লসও হতে পারে, অথবা কথাবার্তার মধ্যে চেঞ্জ আসতে পারে। এবার তুমি বলো যে এরকম শুনলে কোন একটা বাবা মা সুস্থ থাকতে পারে? বা আমরা তো পারবোই না। আমরা খুব শকড হয়ে গেছিলাম এবং কাকিমা মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছিল এগুলো শুনে। তো যথারীতি যেটা হয় অ্যাকচুয়ালি, কারণ অনেক ডাক্তার বললো যে এটা কেন হয়, দেখবে একবারের থেকে যদি দুবার যদি শরীরের মধ্যে পয়জন অ্যাটাক করে বা পয়জনের যদি ক্রিয়েট করে শরীরের মধ্যে, তখন
তার মানে ইন্টারনাল যে যে এগুলো কাজ করে সেগুলো না আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, অর্গানস গুলো না আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তার জন্য কাজ করা কমে যায় বলে এগুলো হতে পারে। বাট ওর যে এগুলো সব একসঙ্গে হবে সেটা বলেনি, বলেছে যদি জ্ঞানও আসে তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে। তো যথারীতি এইগুলো হয়। তোর জ্ঞান আসে, ঠাকুর সত্যিকার ঠাকুর করুন 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরেছিল, ও কমায় যায়নি। বাট ব্যাপারটা হচ্ছে জ্ঞান ফেরার সেদিনকার কোনো কথা বলতে পারেনি। তার ঠিক 1 থেকে 1.5 দিন পরে ও আমাদের সঙ্গে অনেক কথা বলে। বাট সব থেকে অবাক করা বিষয়, ও কাউকে চিনতে পারছিল না, ও মেন্টাল একটা প্রবলেম চলে এসেছিল। মানে সব থেকে বড় কথা, ওর কথাবার্তাগুলো একদম পুরো জড়িয়ে গিয়েছিল, মানে সেটা বোঝা যাচ্ছিল না কি বলছে না বলছে। তো ডক্টর একটা কথাই বলেছিল যে এটা একমাত্র ঠিক হতে পারে যে ওর সঙ্গে সাইকোলজিস্টের সঙ্গে কথা বলাতে হবে, প্লাস ফিজিওথেরাপি। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা যদি বন্ধুরা এবং বাড়ির লোকরা যদি ওর সঙ্গে সবসময় কথা বলো, অল টাইম যদি পুরোনো কথা মনে করাও বা সামথিং, তাহলেও আস্তে আস্তে আবার আগের মতো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বাট ওকে কোম্পানি দিতে হবে তোমাদেরকে। আমরা তখন কিছু না ভেবে আমরা বলছি হ্যাঁ আমরা অবশ্যই করবো, সপ্তাহে 3 দিন আমরা ওর বাড়িতে গিয়ে কথা বলবো, এরকম ঠিক হয়। এবং আমরা এটা করেওছি, সপ্তাহে ও বাড়িতে চলে আসার পরে সপ্তাহে 3 দিন করে আমরা ওর বাড়িতে যেতাম। হ্যাঁ, সব বন্ধুরা মিলে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ওর সঙ্গে কথা বলতাম, সময় কাটাতাম। বেশ ও দেখলাম আস্তে আস্তে না, সত্যি কথা বলতে প্রায় 1-2 মাসের মতো রিকভার করতে শুরু করলো, অনেকটা সুস্থ হতে শুরু করলো। ঠিক টিল মার্চের 2020 কথা বলছি, ঠিক মার্চের ওই মানে ফেব্রুয়ারির দিকটা এসে না, এই লকডাউনটা মানে মার্চে হলো, ওই সময় লাস্ট অব্দি আমরা কথা বলতে পেরেছি ওর সঙ্গে, মানে তোমার ফিজিক্যালি সামনে গিয়ে। তারপরে লকডাউন হয়ে গেল, যথারীতি আমিও এখান থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম, মানে আমার মামা বাড়ির দিকটা এখানে ছিলাম, যেহেতু এখানে এত সিচুয়েশনটা খারাপ হয়ে গিয়েছিল। মামার বাড়ি থেকে কোথায় গেছিলি? আমার বাড়িটা হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। আচ্ছা, ওইখানটায় চলে গিয়েছিলাম আমি, ওখানে গিয়েছিলাম প্রায় আমি 3-4 মাস ছিলাম ওখানে। তো যথারীতি সবাই সবার বাড়ি থেকে বেরোতাম না, আর সবকিছু সব মানে ভার্চুয়ালি হতো। তো আমরা তখন ঠিক করেছিলাম যে দেখ যেটা অনেকটা সুস্থ হচ্ছে, তাহলে আমরা তাহলে ওই ফোনে ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ তাহলে ওর সঙ্গে কথা বলি, এটা করলে কেমন হয়। সবাই রাজিও হয়েছিল, তো ওটাই করছিলাম আমরা। আমরা দূরে থেকেও না ওর সঙ্গে প্রতিদিন আমরা ভিডিও কলে কথা বলতাম, প্রতিদিন। মানে কি করছিস, কেমন আছিস, যা পারছি কথা বলছি, সবকিছু কথা বলছি। আর সব থেকে বড় কথা, ও না প্রায় 3-4 মাসের মধ্যে না ও আরো সুস্থ হয়ে গিয়েছিল, মানে পুরো স্বাভাবিকটা ছেলে যেরকম ছিল আগে, কথাবার্তা পরিষ্কার হয়ে গেছিল, মনে পড়েছিল আমাদেরকে। একটু প্রবলেম ছিল, সেটাও ঠিক হয়ে যেত আমি আশা করি, হয়তো হয়েও গিয়েছিল। এবার দেখো যথারীতি দেখো 2020 শেষের দিকে, আর সেই সময় দেখবে মানে হবে সব স্কুল টুল গুলো খুলে গেল, এবং সেই সময় না আমাদের ওই পড়াশোনার চাপটা আমার অন্তত বেড়ে গিয়েছিল, কারণ সারা বছর তো পড়াশোনা হয়নি, আর বোর্ডস তখন চলে এসছে, মাধ্যমিক। তো ওই জন্য কি হয় না, এই করতে করতে না পড়াশোনার মধ্যে থাকতে থাকতে না আমরা কি করলাম, এই যে একটা কথা বলা বন্ধুতে প্রতিদিন যে কথা বলাটা, মানে আমরা না আস্তে আস্তে অ্যাটাচমেন্টটা মানে চলে গেল, ডিট্যাচড হয়ে গেলাম সবার থেকে পুরোপুরি। এতটাই পড়াশোনা মানে ফোকাস করে ফেলেছিলাম আমরা, হয়তো আমার মনে হয় এটা আমার হয়েছে। আমি না করতাম কারোর কল ধরতাম না, ফোন করতাম না, কিছু এসব আমার হয়েছিল। তো যথারীতি এরকম করে পুরো বোর্ডসটা গেল। ঠিক বোর্ডসটা যাওয়ার পরে তোমাকে একটা কথা বলে রাখি আমি, তুমি দেখবে কোনোদিন আমার না এটা অ্যাকচুয়ালি আমার হয়, আমি তোকে বলে রাখছি, আমার যদি কোনো ধরো কাছের মানুষের কিছুটা হয়ে গেল, বা ধরো কিছু মানে সামথিং হয়তো পরে জানতে পারছি, বা তার ঠিক 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে না আমি ওই মোটামুটি ফিল করতে পারি, হয়তো ওকে ফিল করতে পারি না, বাট আমি ফিল করতে পারি যে আমার আশেপাশে তো কেউ একটা আছে, এরকম আমি ফিল করতে পারতাম। সেই রকমই আমি ফিল করতে পেরেছিলাম, আর সেই জন্যই পরীক্ষা দিয়ে না আমি মানে অনেকদিন পর আমি ফেসবুকে মেসেঞ্জার যেরকম হয় না, আপডেট করার পরে যখন মেসেজ নোটিফিকেশন গুলো ঢোকে, এরকম নোটিফিকেশন যখন ঢুকছে আমার ফোনে, আমি দেখছি রোহিতের যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল, ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওর মেসেঞ্জার মানে আমার মেসেঞ্জারে প্রচুর ভয়েস কল, প্রায় 100 থেকে 200 বার ভয়েস কল করেছে আমাকেও, মানে স্ক্রিনশটও পাঠাতে পারি তোমাকে এখন। ওইটা করেছে, মানে প্রচুর ভয়েস কল, প্রতিদিন 5-6টা করে এরকম করে ভয়েস কল করেছে। টিল কবে বলছি, টিল আমাদের 21 তো 21 আমাদের মানে মাধ্যমিক শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে, ঠিক মানে টিল তোমারই বলছি ওই তোদের পরীক্ষা হয়েছিল। হ্যাঁ আমাদের হয়েছিল 21 সালে, তো মানে পরীক্ষা হয়েছে 2021-এ মানে মাধ্যমিক হয়েছিল, মানে আইসিসি বোর্ড ছিল, মাধ্যমিক হয়েছিল। তো সেই সময় আমি দেখছি তোমাকে বললি সেটা হচ্ছে তুই কিছু ফিল করতে পারিস। হ্যাঁ ফিল করতে পারি, আমি ফিল করতে পারিস, ফিল করতে পারি। আমি ধরো বসে আছি, ধরো একা একা বসে আছি, বাট আমার মনে হচ্ছে আমার আশেপাশে তো কিছু খারাপ জিনিস আছে,
মানে আমার মনে হয় যে কেউ আমাকে দেখছে, কেউ মনে হয় আমার দিকে তাকিয়ে আছে, এরকম আমার মনে হয়। এটা কোনো ক্লোজ পার্সনের মৃত্যুর সময় বুঝতে পারিস তুই? ধরো মৃত্যু, আমি জানি না যে ওর মৃত্যু ঘটে গেছে, এরকমও হয়েছে। আমি এরকম একটা ঘটনা তোমাকে কিউরিওফাইটে শেয়ারও করেছিলাম ফেসবুকে তোমাদেরই। তো এরকম হয়েছে আমার, আমি একা একা বসতে পারতাম না, আমি একা একা থাকতে পারতাম না, ভয় লাগতো, মানে জাস্ট একটা ভয় লাগতো। মানে মৃত্যুর পর সে তোর সাথে জুড়ে যেত বা তার প্রেজেন্স ফিল করতে পারতিস? এটা আমার হতো, এটা আমি এখনো বিশ্বাস করি, এটা আমার হয়। তারপর তুই তোর বন্ধুটার মেসেঞ্জার থেকে অনেকগুলো কল পেলি, রাইট? অনেকগুলো কল, মানে নোটিফিকেশন এলো, আমি তো চেক করতাম না এতদিনে, চেক সত্যি কথা করিনি। কেন করিনি সত্যি কথা আমি এখনো জানি না, যে কি হয়েছিল সেই সময় আমার, এতটাই যে ঢুকে গেলাম বড় আসলে আমার, এটাও আমার কোনোদিন হতো না। আর সেই সময় যে কেন হলো, আমি কেন ডিটাচ হয়ে গেলাম, এখনো বুঝতে পারি না। তো এরকম দেখলাম যে প্রচুর কল এবং প্রচুর মেসেজ দেখলাম যে কেমন আছিস, কি করছিস, সেসব মেসেজ করতে আমার একটাও রিপ্লাই নেই। টিল দেখলাম যে একটা ডেটের পর এসে না সেই মেসেজগুলো আর নেই, প্রায় 1-2 মাস পরে। তারপরে 1-2 মাস কেটে গেছে, সেই মিলিয়ে দেখলাম ঠিক 2-3 মাস আগে অব্দি মেসেজগুলো শেষ হয়ে গেছে। মানে ওই সময়টা পুরোটা ডিটেক্ট ছিলি? হ্যাঁ, মানে আমি পরীক্ষার জন্য কি জন্য আমি বুঝতে পারলাম না কেন এটা। তো আমি যথারীতি এরকম সবকিছুই দেখছি, মানে পরপর সব ইনস্টা খুলে দেখছি। এবার দেখছি আমার ইনস্টাতে আমারই একটা বন্ধু, মানে হচ্ছে ওই আমরা একসঙ্গে মাঝে মাঝে ঘুরতে যেতাম, তাদের ওই গ্রুপের মধ্যে না, তার বাইরে একটা ছেলে গিয়েছিল। তো সে দেখি একটা স্ট্যাটাস দিয়েছে, সরি স্টোরি দিয়েছে ইনস্টাতে। তো স্টোরি দিয়ে লিখছে, মানে ওখানে রোহিতের ফটো ছিল, আমার ফটো ছিল, একসঙ্গে যে ফটো থাকে সেই স্টোরিতে, মানে একটা গ্রুপ ফটো দিয়েছে, সেখানে লেখা আছে যে কি ভালো একটা দিন ছিল, এরকম সামথিং কিছু একটা ক্যাপশনে লেখা ছিল। আমি সেটার ঘড়িটা রিপ্লাই দিই, তোমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছিলাম আমি অনেকদিন আগে। তো রিপ্লাই দিয়ে আমি লিখি যে সত্যি খুব ভালো দিন কাটিয়েছি একটা টাইম, বাট এখন তো রোহিত অনেকটা সুস্থ হয়ে গেছে, তাহলে একটা কাজ করি, চলো ওর সঙ্গে একদিন মিট করে ওকে নিয়ে ঘুরতে বেরোই কোথাও একটা, সবাই একসঙ্গে। আমি তো সেটা লিখেছি, তার পরিপ্রেক্ষিতে আমার কাছে কি মেসেজ এলো জানো? আমাকে বলছে তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি বললাম যে কেন? বলছে তুই, তোর মাথাটা ঠিক আছে তো, তুই আগে ঠিক করে বলতো। বললাম যে হ্যাঁ অবভিয়াসলি, কেন ঠিক থাকবে না, কি মজা করছিস, উল্টো আলতু ফালতু কোনো কথা বলছিস। আমি ওকে বললাম, ও আমাকে একটা কথা বললো যে তুই যার কথা বলছিস সে আর নেই পৃথিবীতে, 2 মাস আগে ও তো আমাদের ছেড়ে চলে গেছে। রোহিত। আমি এই কথাটা শুনে, তোমার ফার্স্টে কি মনে হয়? তোমার যদি এরকম ক্লোজ ফ্রেন্ড ফার্স্ট রকম যদি কিছু বল, তোমার মনে হয় মজা করছে? আমার এরকম মনে হয়েছে। আমি ভাবলাম যে তুই মজা করছিস ভাই, তুই চুপ কর, আমি রাখছি ফোনটা। রেখে আমি এবার আমার গ্রুপকে, যেটা ছিল আমাদের, ফোন করেছি। আমি ফার্স্ট দেবচন্দ্রিমাকে ফোন করেছিলাম। দেবচন্দ্রিমাকে ফোন করে বললাম যে জানিস তো এরকম আমাকে বলছে, যে ছেলেটা আমাকে মেসেজ করেছিল, আমি বলছি এরকম আমাকে বলছে। তখন বলছে যে তুই কি সত্যি জানিস না, তুই কি নিজে মজা করছিস আমাদের সঙ্গে, বলতো। আমি মনে হয় সত্যি আমি জানি না কি হয়েছে, বাট তখন আমি ব্রেক ডাউন করে ফেলি সত্যি কথা। ও আমাকে দেবচন্দ্রিমা খুব খুলে বলে যে 2 মাস আগে এরকম ভাবে ও মারা গেছে, তো তুই দরকার ওর বাড়িতে একবার গিয়ে ঘুরে আয়। বললাম যে দেখ, আমি কাকুর সামনে কিভাবে দাঁড়াবো আমি জানি না, সত্যি কথা আমি জানি না। মানে সত্যি কথা, আমি এতদিন ওর বাড়িতে প্রতিদিন যেতাম আসতাম, সেটা আমি 2 মাস ধরে করিনি, ও চলে গেল সেটা আমি জানি না। আর হুট করে মাথায় বাজ ভেঙে পড়ার মতো আমার এরকম একটা অবস্থা হয়েছে। ওর বাড়িতে সেদিনকারই সঙ্গে সঙ্গে বিকেলবেলা চলে যাই বাড়িতে, এবং দরজাটা খোলে, কাকু দরজাটা খুলে আমাকে জাস্ট একটা কথা বলে যে কেন এসছিস, যে যার জন্য আসছিস সে তো আর নেই বেঁচে। আমি ওখানে ব্রেক ডাউন করে ফেলি। জাস্ট আমাকে কাকু বলে, আমি কাকুকে জাস্ট জিজ্ঞাসা করছি কাকু কি করে হলো। কাকু আমাকে সবটা খুলে বললো, বাট যেটা আমাকে কাকু বললো না সেটা জাস্ট আমি এখনো ভাবি, মানে সেটা আমি তখন জাস্ট ভেবেছিলাম যে সত্যি কি এরকম হয়। আমাকে কাকু বললো যে ঠিক মানে 2 মাস আগে নাকি এরকম, মানে দুপুরবেলা নাকি রোহিত খুব ঘরের মধ্যে পায়চারি করছে, ঘরের মধ্যে খুব ঘোরাঘুরি করছে দুপুরবেলা। তো কাকু গিয়ে জিজ্ঞাসা করে যে কি এরকম করছিস কেন। তখন রোহিত বলছে যে বাবা আমার তো আর মানে মানে ভালো লাগছে না, আমার মনে হয় আমাকে চলে যেতে হবে খুব তাড়াতাড়ি করে। এটা রোহিত ওর বাবাকে বলছে দুপুরবেলা। ওর বাবা হঠাৎ করে একটুখানি অবাক হয়ে বলেছে তুই সব ফালতু বকছিস, চুপচাপ ঘুমিয়ে পড়, যা কি ঘুমো, শরীরটা ভালো নেই হয়তো ওই জন্য তখন এরকম বলছিস। ও রোহিত এরকম চুপচাপ কথাটা শুনে, বাবার কথাটা শুনে ঘরে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর ঠিক রাত্রির তখন নাকি 3টে বাজে, রোহিতের সঙ্গে ওর মা শুতো ঘরের মধ্যে। রোহিতের মানে ওর মা শুনতে পায় যে রোহিত খুব জোরে চিৎকার করে উঠেছে রাত্রিবেলা, পাশে থেকে শুয়েছিল এবং চিৎকার করে উঠেছে। রোহিতের মা উঠে বসে, ঘর থেকে সবাই ঘরে ঢোকে, দেখছে যে রোহিতের মানে হাত পা একদম ঠান্ডা, ও আবার সেন্সলেস হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে 2 বছরে ঠিক 4-5 মানে যে ও যে সেই প্রথম যে ঘর বলে না গলাটা ফুটো আছে, হোল মতো করা ছিল, বিষক্রিয়া হয়েছিল।
বিষক্রিয়া হয়েছিল যেখান থেকে রক্ত পড়ছিল, ব্লিডিং হচ্ছিল, ওইখান থেকে আবার ব্লিডিং বেরোচ্ছে। বিছানা পুরো একদম ভর্তি হয়ে গেছে নাকি রক্ততে, এটা কাকিমা টেরই পাইনি। ওইখান থেকে আবার ব্লিডিং হচ্ছে। সঙ্গে সঙ্গে রাতারাতি ডক্টর আসে। ডক্টর জাস্ট এলো, এসব মানে চেক করলো, বললো যে ও আর বেঁচে নেই, বেঁচে নেই, ও মারা গেছে। যথারীতি এটা ডক্টর বলল যে এটা হয়তো কোনো মেডিকেল ব্যাপার, কারণ এটা এরকম বিষক্রিয়া হয়, মানে এরকম যদি বিষাক্ত কোনো পোকা মাকড় যদি কামড়ায় তাহলে এটা পরবর্তীকালে ঘুরে শরীরের মধ্যে আবার বিষক্রিয়া হতে পারে, যেটা ওই টাইমে ওর হয়েছিল, আবার হয়েছে। সেই জন্য এটা আবার ঘুরে ফিরে এতদিন পর আবার হয়েছে শরীরের মধ্যে, যেটা অনেকক্ষণ ধরে কাজ করতে 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 না সব অর্গানগুলো বন্ধ হয়ে গেছে। মানে আপনি ওকে আর বাঁচাতে পারবেন না, যদি ও আশা করে ওকে আর বাঁচাতে পারবেন না, তো পারতেন না, এরকম করে বলেছে। তো ওখানেই ও মারা যায়। তো যথারীতি সেই দিন ওকে মানে সব শেষকৃত্য করা হয়, কাজ করা হয়। এবার আমি সেই সব শুনে আমি জাস্ট বাড়িতে ফিরি এবং গ্রুপে, মানে আমাদের যে গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, আমি ওদেরকে মেসেজ করি যে তুই কি আজকে ফ্রি আছিস, তাহলে আজকে একটু বিকালে বেরোবো, অনেকদিন তো ঘোরা হয় না। তো আমরা যাদবপুরে কি করতাম, আমরা না যাদবপুরে যে 8B আছে, আমরা ওখানে বসে আড্ডা মারতাম, মানে যখনই সব জায়গায় একসঙ্গে হতো তখন যথারীতি সবাই এসছি আমরা। তো আমি তখন সবাইকেই বললাম যে দেখ এত কিছু তো হয়ে গেছে, আমি নিজেও জানি না, তোরাও জানিস না, তোরা একটা কাজ কর, আমরা একটুখানি গেলে বাইরে 2-3 দিনের জন্য একটা আউটিং করে নি, কোথাটাও ঘুরে আসি, তাতে মাইন্ডটাও ফ্রেশ হবে। সামনে 11-12 শুরু হচ্ছে, সেটার জন্য প্রিপেয়ার হতে পারে, নতুন স্কুল, নতুন সবকিছু। এটা 2021, যেটা 2021-এর কথা বলছি। এটা কোন মাসের কথা বলছিস? এটা হচ্ছে মেইনলি তুমি ধরো আমাদের ওই সেপ্টেম্বর, মানে সরি মার্চের দিকে কথা বলছি, মানে 2021-এর ওই মানে পরীক্ষাটা শেষ হয়েছে ফেব্রুয়ারিতে, এন্ড মার্চের কথা বলছি আমি। মানে ওই সময় কি তোদের মানে লকডাউনটা তো তখনও চলেছে আই থিঙ্ক 2021-এ? না তখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, মানে মাধ্যমিক যখন আমাদের হয়েছে 2021-এ, তখন মানে খুব একটা বেশি মানে ছিল না, মানে লকডাউনটা ছিল না, মানে প্যান্ডেমিকটা ছিল হালকা হালকা, বাট মানে ওই রকম ছিল না, তাই জন্য পরীক্ষাটা আমাদের হয়েছিল সেই সময়। আচ্ছা, তো সেই জন্যই বললাম যে তাহলে বেশি দূরে কোথাও যাবো না, ওই জন্যই আমরা বেরিয়েছি বেশি দূরে কোথাও যাবো না। তাহলে আমরা দেখেছি আমার যে মা বাড়ি ডায়মন্ড হারবার, ওই বাড়িটা মোটামুটি ফাঁকাই পড়ে থাকে, মানে 3 তলা বাড়ি পুরো ফাঁকা পড়ে থাকে একা। তো আমি চলো ওখান থেকে ঘুরে আসি, তো গ্রামের দিকে এলাকা, বেশ ভালো ঘুরতেও পারবো, আর আশেপাশে রিলেটিভসরাও আছে, ওরাও দেখতে পারবে, ওই জন্য আমাদের বাড়ি থেকেও ছেলে ছিল। তো আমরা সবাই একসঙ্গে তো ওইটা ঠিক করে ঘুরতে যাবো বলে, তা আমরা এই দেবচন্দিমা, আমি, সায়ক, লাকি আর গৌরব একসঙ্গে আমরা যাই। তো যেদিনকার যাই, তো যেতে যেতে না কটা বাজে, তখন 3টে হয়ে গেছে, সারাদিন দুপুর 3টে হয়ে গেছে। তো আমি তখন বললাম বিকেলে তো ওখানে তো গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, টিফিন টাইপের, তো একটা কাজ করি তাহলে, আমাদের ওখানকার খুব বিখ্যাত মানে চপ মুড়ি টুড়ি হয় না, তেলে ভাজা, তো এইসব কিনে নিই। তাহলে এই খাওয়ার কথাটা কেন বললাম, আমি এটা কারণ আছে, তো আমি কিনে নিই, তাহলে এগুলো তাহলে কিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বস, খাবো রিল্যাক্সও হবে, এটা আমি বলি। সেদিনকার যত বেরোবো না কোথাও, তো যাই গিয়ে ফ্রেশ হই, তো ফ্রেশ হয়ে তখন ততক্ষণে কটা 6:30 মানে 5:30-6টা বেজে গেছে। এবার আমি উপরে যাই, তখন মনে হচ্ছে চল তাহলে ছাদের, আমাদের ওটা ছাদ ছিল, মানে ছাদের একদম ঘর থেকে ছাদে বেরোনো যেত, তো তাহলে ওই ছাদে যাবো, ছাদে গিয়ে বসে ওখানে হাওয়া টাওয়া দেবে হালকা, তো ওখানে বসে খাওয়া দাওয়া করবো। তো এবার ফ্রেশ হয়ে জাস্ট আমরা উপরে উঠেছি, জাস্ট এবার গোল করে সব বসেছি, আর খাবার দাবার গুলো সব রেখেছি, আর সেই মোমেন্টে কারেন্টটা গেছে অফ হয়ে। এবার আমাদের ওখানে না প্রায় কারেন্ট যেত, মানে এরকম কারেন্ট যায় এবং গেলে না 1-1.5 ঘন্টা আগে আসে না, তো আমি সেই জন্য সব ব্যবস্থা করে রেখেছিলাম, মানে ইমার্জেন্সি লাইট হ্যারিকেন এগুলো রেখেছিলাম আমি ব্যবস্থা করে। তো এগুলো সব মানে এগুলো তাহলে যেটা কাজ করি, তো গৌরবকে বলে তুই তাহলে এখানে বস, আর আমি দেবচন্দ্রিমা নিচে যাই, নিচে গিয়ে তাহলে লাইট মানে হ্যারিকেন বলো, তাহলে এমার্জেন্সি লাইট এগুলো সব কটা ঘরে জ্বালিয়ে দিয়ে এসে উপরে একটা নিয়ে আসি লাইটটা, তাহলে এখানটা বস। তো ওকে বসিয়ে দিয়ে, বা সায়ক তখন বললো যে তাহলে চল আমিও যাবো, বিকজ অফ জলের বোতল আনতে হবে, জল নেই। তাহলে চল তুইও তাহলে নিচে চল, কারণ এতগুলো তো একসঙ্গে আনতে পারবো না। সবাই নিচে চলে গেছি, ও একাই ওখানে ছিল। তো চল তুই এখানে থাক, আমরা নিচে যাই। নিচে গেছি, নিচে গিয়ে জিনিসগুলো নিয়েছি, কতক্ষণ হবে তখন 3 মিনিটের মতো হয়েছে, তার মধ্যেই গৌরব একটা খুব জোরে চিৎকার করেছে, মানে অত্যন্ত বাজেভাবে চিৎকার করেছে। আমরা সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে রেখে উপরে যখন যাই, হাতে একটা টর্চ লাইট ছিল, ফোনের টর্চ লাইট ছিল, তো ফোনটা নিয়ে টর্চ জ্বালিয়ে উপরে যাই, এবং সামনে গিয়ে কৌস্তবটা আমার গা এখনো কাটা দিচ্ছে, যা দেখি আমরা জাস্ট সবাই তার ভুল করবো না, জাস্ট গিয়ে দেখি গৌরব এখন ছাদের
ছাদ থেকে বেরিয়ে ছাদের ঘরটার মধ্যে এরকম মানে হাত পা ছড়িয়ে বসে আছে এবং পুরো কনস্ট্যান্ট ওই দিকে দেখছে, মানে ছাদের দিকে দেখছে। এবং আমরা দেখছি যে রোহিত ওখানে বসে আছে। রোহিত বসে দেয় যে মারা গেল? এক্স্যাক্টলি। আর কোনো অবয়ব না, একদম পুরো মানে পুরো একদম দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ওখানে যে পুরো ওখানে বসে আছে ও। কোথায় বসেছিল? একদম ছাদের, একদম যেখানে খেতে বসেছিলাম আমরা ছাদে, সেই ছাদের একদম খাবারের সামনেই বসেছিল। আচ্ছা আচ্ছা, প্রপারলি দেখতে পেয়েছিস তোরা সবাই? পুরো প্রপারলি এবং আই কন্ট্যাক্ট পর্যন্ত হয়েছে আমাদের, একদম আই কন্ট্যাক্ট। গৌরবের সঙ্গে ওর একদম পুরো ডাইরেক্ট আই কন্ট্যাক্ট ছিল। একবার মনে হয় আমাদের দিকে ঘুরে তাকিয়েছিল। এটা জাস্ট সেই দিন নেওয়া যায়নি সত্যি কথা বলতে। আমি আর সেই সময় আমার কি জানো, আমি সত্যি কথা কিছুটা আমার এইসব জিনিস ওঠে না, আমি আমার একটা নৃসিংহদেবের মানে মন্ত্রস্তব, আমি খুব এটা খুব বাজে অভ্যেস, মানে বাজে অভ্যেসও বলবো না, সবসময় অল টাইম আমি করি, সব জায়গায় করি, যখন আমি এমনিও ঘুরে বেড়াই তখনও করি। মানে সেই সময় যেন কোনো একটা মুখে চলে এসেছিল আমি বলছি। আর সেই সময় জাস্ট আমার যে মেজ দাদু ওই পাড়ায় থাকে, মানে রিলেটিভ বলতে পারো আমাদের, তো উনি ওইখান থেকে নিচ থেকে ডাকে যে কি রে তুই কি করছিস, তোরা এতক্ষণ এসেছিস, একবার ওখানে যাসনি, এরকম জাস্ট এটা শুনতে পাই। তার ঠিক 2-3 মিনিটের মধ্যে কারেন্টটা চলে আসে। কারেন্টটা এলো, তার মধ্যে দেখি গৌরব সেন্সলেস হয়ে পড়ে আছে। এবং কারেন্টটা আসার পর আমরা কিছু দেখতে পাইনি ওখানে। ও আরেকটা পয়েন্ট মিস করে গেলাম, যেটা হচ্ছে ওই যে টাইমটা যখন আমরা রোহিতকে দেখতে পাচ্ছি ওখানে, ঠিক আছে, আমরা দেখছি আমাদের যে খাবারগুলো ওখানে রাখা ছিল ওগুলো থেকে ও তুলে তুলে খাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ওই খাবার থেকে তুলে তুলে খাচ্ছে, মানে একটা দিক পুরো স্পষ্ট দেখতে পেয়েছি। বাট কারেন্ট আসার পরে কিন্তু এগুলো কিছু দেখতে পাইনি। খাবার যেরকম ছিল গোটা সেরকম পড়ে আছে, যেরকম সবকিছু ছিল সেরকমই আছে, সবকিছু নর্মাল। আমরা তো সবার দিকে আই কন্ট্যাক্ট করে বললাম যে সবাই কি সত্যি ভুল দেখবো, বাট গৌরবকে ঠিক করাচ্ছে না। আমি বললাম যে গৌরব তোর মনের ভুল, এসব কিছু ছিল না। গৌরব সেন্সলেস হয়ে গেছিল, বাট ও মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছিল। তো আমি তখন বললাম যে দেখ আমরা এই যে এইসব দেখেছি, এসব জন্য বাড়িতে না বলতে। আমি সবাইকেই বারণ করি, মানে আমরা কয়েকজন ডিসাইড করেই বলেছি তাহলে বাড়িতে জানাবো না, কারণ বাড়িতে জানালে না এগুলো কিন্তু বাজে ডিস্টানে মানে খারাপ হবে। সব থেকে বড় কথা, আমি আমার বাড়িতে জানাতে পারবো না এই জিনিসগুলো, বিকজ আমার আগেও একটা ঘটনা এসব ঘটেছে, তুমি জানোই ভালো করে। আর যদি আমি আরেকবার এই কথাটা বলি, এটা কিন্তু লোক প্যানিক করবে, প্যানিক করলে সবাই শরীরটা খারাপ করবে। ওই জন্য আমি বললাম যে এগুলো জানাতে হবে না। মানুষের মনেরও ভুল হতে পারে, বিকজ আমরা ওকে খুব মিস করতাম, সব জায়গাতে একসঙ্গে যেতাম, হতে পারে এটা আমাদের সবাই একসঙ্গে হ্যালোসিনেট করেছি। এগুলো ভেবেই আমি না পুরো এগোলাম। বাট পরের দিন সকাল থেকে না গৌরবের খুব জ্বর আসে, প্রচন্ড পরিমাণ জ্বর ওর আসে। আমাদের ওইখানে এত ভালো হসপিটাল নেই সামনাসামনি যে দেখে রাখবো, ওষুধ দোকান ওইভাবে অ্যাভেলেবেল থাকবে না, রাতারাতি কি হয়। সেদিনকারই একেবারে ব্যাক করে আমরা ফিরে আসি কলকাতায়। ফিরে আসার পরে তো তার ঠিক একদিন পরেই আমি ওকে বললাম, আমি ওকে ফোন করেছি, কি রে তুই কি সুস্থ আছিস, ভালো আছিস তো? ও নর্মালি আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ওসব মনের ভুল। ও নিজেই বলেছে সব মনের ভুল ভাই, আমার ভুল হয়েছে, আমি সুস্থই আছি, ভালোই আছি। বলেছি চল তাহলে দেখা করবো একদিন, চল। তো এরকম সেদিনকারই বিকালবেলা আমরা যাদবপুরে আসি, সে দেখা টাকা করে আড্ডা মারছিলাম। মেরিয়া ও আমাদেরকে বললো যে আজকে জানিস তো মা বাবা বাড়িতে নেই, আমি আর দিদি শুধু একা বাড়িতে আছি, তো বাড়িতে তাড়াতাড়ি করে যেতে হবে। কেন যে হ্যাঁ তুই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যা, কারণ তোর তো বাড়িতে কেউ নেই বললি, তো এরকম বলে। তো বাড়িতে চলে যায়। হুট করে পরের দিন সকালে না আমরা না অ্যাকচুয়ালি ফটোগ্রাফি নিয়ে এসব আমরা এক্সপেরিমেন্ট করি, বুঝলে তো। আমরা উইকেন্ড করলে আমরা সব ফটোগ্রাফি করতে বেরিয়ে যেতাম, মানে একদিন করে ফটোগ্রাফি করবো। তো মানে সেদিনকার পরের দিন সকালে বেরোনোর কথা ছিল, সকাল 7টার মধ্যে বেরোনোর কথা ছিল। আমরা দূরের দিকে যাবো, একটা ফটোগ্রাফি করার জন্য যাবো ভালো জায়গায়। তো আমি ফোন করেছি সবাইকে, সবাই ফোন ধরেছে, বাট গৌরব ফোন তুলছে না। আমি ফোন করছি, ফোন তুলছে না। ওর কাছে ক্যামেরা ইকুইপমেন্ট সব ওর কাছে ছিল, ও ফোন ধরছে না। যেমন হচ্ছে তাহলে কি রে কি হলো, দীপচন্দ্রিমার কাছে গৌরবের দিদির নাম্বার ছিল। আমি একটা কাজ কর, তাহলে গৌরবের দিদিকে ফোন কর, কি হয়েছে দেখতো। গৌরবের দিদির সঙ্গে সঙ্গে নাকি দীপচন্দ্রিমার ফোনটা তুলে বলে যে তোরা মানে তোদেরকে কি বলবো, ভাই আর নেই, আর অঝরে কান্নাকাটি শুরু করে দেয়, তোরা এক্ষুনি চলে যায়। কি বলছিস? এক্স্যাক্টলি এটা হয়েছিল। আমরা তখন কিছু না জেনেই সঙ্গে সঙ্গে দেবচন্দ্রিমা আমাকে ফোন করে, ও খুব কান্নাকাটি করছিল। তো আমি বললাম কি হয়েছে বল, বলেছে গৌরবের দিদি আমাকে ফোন করে বললো, আমি ফোন করেছিলাম, বললো যে ভাই আর নেই, তোরা এক্ষুনি চলে আয়। তো আমরা সঙ্গে সঙ্গে সকাল সকাল বেরিয়ে যাই ওর বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে দেখছি, বাট দেখো সত্যি কথা বলতে এইসব কেসে না পুলিশ জড়িয়ে যায়।
দেখি পুলিশ দাঁড়িয়ে আছে সামনের দিকে, একদম আমি ফার্স্টে গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের গাড়ি অনেকগুলো, বাড়িতে প্রচুর লোক, এবং গিয়ে দেখছি ওর দিদি বসে আছে এবং গৌরবকে দেখছি ওর ঘরের মধ্যে ওর বিছানার মধ্যে শোয়ানো। ওর দিদির কাছে যাই আমরা, তো আমরা গিয়ে বলি যে কি হয়েছে আমাকে একটু বলো তো, আমাদেরকে বলো না প্লিজ। মানে ওর দিদি কথা বলার মতো অবস্থায় ছিল না। ওর দিদি বলে যে কালকে রাত্রিবেলা যেরকম এক্সপ্লেন করছিল আমাদের, যে ভাই আমাকে বললো যে রাত্রিবেলা না, ভাই যখন রাত্রিবেলা বাড়িতে ওদের সঙ্গে দেখা করে ফিরছিল, তো আমি ভাইকে ফোন করেছিলাম যে রাত্রে কি খাবি এই কথাটা জানার জন্য। তো ভাই আমাকে বললো যে ভাই স্বাভাবিকই ছিল, তো ভাই এটা বললো নাকি যে রাত্রে দিদি মা বাবা তো বাড়িতে নেই, তাহলে আমার তেলে ভাজা কিছু কিনে নিয়ে যাই, মুড়ি টুড়ি দিয়ে এসব রাতে খাওয়া হয়ে যাবে। এইসব খাবার দাবার নাকি ও কিনে নিয়ে গিয়েছিল এরকম টাইপের। তো রাত্রে নাকি খাওয়া দাওয়া করেছে, সুস্থভাবে ভালোভাবে ঘুমিয়েছে, কথা বলে অনেক রাত্রে জেগেছিল ওরা। তো গৌরবের দিদি আর গৌরব আলাদা আলাদা ঘরে শোয়। তো এরকম পরের দিন সকালে যখন গৌরবের দিদি ডাকতে যায় গৌরবকে, কেন গৌরব নাকি আগের দিন রাত্রেবেলা বলে রেখেছিল যে দিদি কালকে সকালে আমি বেরোবো, আমাকে ডেকে দিস। তো সকাল 6টার সময় যখন গৌরবের দিদি গৌরবকে ডাকতে যায়, ওর ঘরের দরজাটা থেকে ভেজানো ছিল, দরজা খুলে দেখে গৌরব ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়েছে। ফ্যানের সাথে মানে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে, মানে গলায় দড়ি দিয়েছে ও। এটাই মানে সেই দিন হয়। আচ্ছা। তো আমি তখন তখন না আমার সত্যি কথা বলতে, পরে তোমাকে বলবো যে কি আমার না এত কিছু সত্যি মাথায় আসেনি তখন। আমাদের সব পুরোটাই এতটাই ভেঙে পড়েছিলাম যে হুট করে হারাবো এরকম একজনকে। তো মা বাবা আসে, মানে ওনার মা বাবা অনেক দূরে ছিল, ওরা কোথাটা গিয়েছিল নাকি। কাকু কাকিমা এসে তো একদম কাকিমা সেন্সলেস হয়ে যাচ্ছিল। তো এরকম ভাবে ওর পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, এবং যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় না, কাকিমা সেটা সহ্য করতে পারেনি। কাকিমা সেই সময় মানে মানে তার ঠিক একদিন পরে নাকি কাকিমা হার্ট ফেল করে। কাকিমা জিনিসটা নিতে পারেনি অ্যাকচুয়ালি, কাকিমা মারা যায়। পরপর দুদিন একটা পরিবারের দুজন মারা গেল। পরপর দুদিন একটা পরিবারে দুজন মারা গেল। তো এইভাবে চলতে থাকে। তো আমি তখন মানে অনেক কিছুর পরে এই জিনিসটা মানে সত্যি কথা বলতে আমাদের বেরোতে হবে সবকিছু থেকেই, প্রফেশনাল লাইফটা দেখতে হবে। আমি এগুলো ভেবেই না সবসময় না অনেক কিছু এড়িয়ে গেছি। বাট আমার না কোনো একটা ভাবে তার ঠিক যেদিনকার গৌরবের শ্রাদ্ধ শান্তির দিন, তো দিদি এরকম সবাইকে জিনিসটা এক্সপ্লেন করছে যে কি করে হলো, যেরকম রিলেটিভসরা আসে না। তো সেই সময় আমরা যখন ছিলাম ওখানে, আমরা সব একসঙ্গে ছিলাম, আমার না একটা জিনিস মাথায় স্ট্রাইক করলো, ঠিক খাবারের পোর্শনটা। যখন ওর মানে দিদি বলছে যে গৌররা হয় রাত্রিবেলা চপ মুড়ি আর তেলে ভাজা নিয়ে আসার কথা বলেছিল, আমার মাথায় স্ট্রাইক করলো যে চপ মুড়ি জিনিসটা তো ওইখানেও হয়েছে। কোনখানে? ডায়মন্ড হারবারে, যেটা রোহিত খেয়েছিল। এক্স্যাক্টলি। আমরা খাবার নিয়ে গেছিলাম এবং দেখছিলাম যে রোহিত খাচ্ছে জিনিসটা, বাট লাইট আসার পরে দেখছি কিছুই হয়নি, এসব সবই ঠিকঠাক ছিল। আচ্ছা। তখন আমার একটা স্ট্রাইক করে মাথার মধ্যে। আমি তখন বললাম যে, তখন সত্যি কথা আমার মাথায় ঢুকায়নি। আমি পরে তখন মানে পরের দিনই সেদিনকারই বিকেলে যখন আমি গল্প করছি সবার সঙ্গে ফোনে, যে জানিস তো এরকম এরকম আমার মাথায় স্ট্রাইক করেছে, জানিস এই জিনিসগুলো হয়েছে, সত্যি কিছু কি লিঙ্ক আছে এটার মধ্যে। ওরাই তখন বলেছে না এসব কিছু হয়নি, ও হয়তো নিশ্চয়ই কোনো একটা আলাদা ব্যাপার আছে, পুলিশ সেটা দেখছে, এই জন্য তোমাকে বললো। তো আমি বললাম যে হয়তো এটা আমার মনের ভুল, হয়তো আমি অনেক খুঁটিয়ে ভাবছি, এটা হতে পারে না। আমি ওই জন্য আর বেশি গা করিনি। তার ঠিক 2 থেকে 3 মাস, একদম 2 থেকে 3 মাসের কথা বলছি, ঠিক আমার এক্স্যাক্ট এটা মনে নেই, 2 থেকে 3 মাস এরকম পুজোর আগে ঠিক আছে, এরকম আমরা ফোনে গল্প টল্প করছি, মানে ফোনে আমরা হোয়াটসঅ্যাপ ভয়েস কল করছি। তো কল টল করে রাত্রিবেলা সব ঘুমিয়েছি। পরের দিন সকালে আমাদের ওই কলেজের স্কুলের যে অ্যাসাইনমেন্ট গুলো হয় না, মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, গ্রুপ অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। তো আমি এরকম সকালে স্কুলে গেছি, স্কুলে গিয়ে তখন আমরা 11-এ পড়ছি। 11-এ আমরা সবাই একসঙ্গে 11-এ পড়তে ছিল একই স্কুলে। তো 11-এ এরকম পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। তো লাকি আর আমি হবে একসঙ্গে দেবো। তো আমরা লাকিকে ফোনে পাচ্ছি না, এই একই সেম লাকিকে ফোনে পাচ্ছি না। আমি বললাম যে কি রে বাবা কি হলো, তো সেরকম দেখলাম ফোন টোন ধরেনি। তো আমি ঠিক আছে আমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিই। তো যেদিনকার ফোন ধরছে না, যেটা কথা বললাম, তো সেদিনকার রাত্রি 2টোর সময়, ঠিক আছে, বাড়িতে ফিরেছি রাত্রি 2টোর সময়, আমাকে একটা ফোন আসে আমার ফোনে। আমাকে দেখছি সায়ক ফোন করেছে। সায়ক ফোন করে বলছে যে ভাই আমি লাকির বাবা আমাকে ফোন করেছিল, বললো যে লাকির একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে।
খুব একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই আমরা পারলে যেন এক্ষুনি বা কালকে সকালে যেন হসপিটালের দিকে যাই ওকে দেখতে। আমি তখন বললাম যে এটা কি করে সম্ভব, রাস্তায় বেরিয়েছে অ্যাক্সিডেন্টে দিয়েছে, এটা এত সুন্দরভাবে। সত্যি কথা বলতে লাকির অ্যাক্সিডেন্ট হওয়ার কথাই না, কারণ লাকি কোনো মানে গাড়ি চালাতো না, ওর সাইকেল যদি চালাতো না খুব ধীরে সুস্থে সাইকেল চালাতো। মানে আমরা যখন সাইকেল চালাই তুমি দেখবে রাস্তার মাঝখান থেকে সাইকেল নিয়ে চলে যাই, ও একটা প্লাস পয়েন্ট কি ছিল বলতো, ও এখন রাস্তার ধার দিয়ে সাইকেল নিয়ে যেত। আচ্ছা, যেটা হওয়ার সম্ভব নয়। ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ইয়েতে যাই, হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি ওর 80% ওর শরীরের মধ্যে হাড়গোড় ভেঙে গেছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর দুটো পা একদম পুরো ফ্র্যাকচার, কোমরের হাড় ভেঙে গেছে, বুকের মানে একদম বুকের সাইডে মানে ভেতরে একটা হাড় ভেঙে গেছে, প্রচুর মাথাটা ফেটে গেছে। তো প্রায় 15 দিন হসপিটালে ছিল। তো এবার শোনো, ওই যে হসপিটালে যে ডেটটা ছিল, আমরা প্রতিদিন প্রায় দেখতে গেছি ওকে। ঠিক লাস্ট দিন যেদিনকার ও ফিরবে, লাকি যেদিনকার বাড়িতে ফিরবে, তার ঠিক একদিন আগে আমাদের কাছে হসপিটালে একটা ফোন করেছে আমাদেরই একটা বন্ধু। মানে আমি কথা বলছি, দেখ লাকি এরকম শরীর খারাপ আছে, তখন আমাকে বলছে যে আগের দিন তো গৌরবের বাবা মারা গেল। আমার কাছে সকাল সময় এই খবরটা আসে, জানিস তোটা কি জানিস সত্যি কথা? কি হয়েছে? বলছে যে গৌরবের মামা তো বাবা তো আগের দিন মারা গেল, আমরা এতটাই দুঃখিত, হঠাৎ করে একটা পরিবার পুরো শেষ হয়ে গেল। মানে 4 জনের মধ্যে 3 জনই শেষ? 3 জনও তখন শেষ হয়নি, মানে গৌরবের কথা বলেছিল না তোমাকে, গৌরবের মা তো মারা গেল গৌরবের পরের দিনই, যিনি মারা যায়। ওর বাবাও মারা গেল? ওর বাবাও লাকি যখন হসপিটালে ভর্তি ওই 15 দিনের মাঝখানে নাকি মারা গেছে। গৌরবের দিদি বেঁচে থাকলো? এক্স্যাক্টলি, গৌরবের দিদি। 4 জনের মধ্যে 3 জনই শেষ হয়ে গেল। 3 জনই শেষ হয়ে গেল। পুরোটাই জানলাম যে কাকু নাকি কয়েকদিন ধরে মেন্টালি খুব মানে শকড ছিল, খাওয়া দাওয়া করছিল না, অ্যান্ড ওনার নাকি প্রেশার হাই, সুগার হাই হয়ে গিয়ে উনি আর স্ট্রোক হয়ে গিয়েছিল কাকু। তো শেষ, কাকু চলে গেলেন। তো আমরা তারপরের দিন গৌরবের দিদির সঙ্গে দেখা করতে যেত। দিদি পুরোপুরি মেন্টাল এতটাই প্রবলেম ছিল, গৌরবের দিদি মামার বাড়িতে চলে যায়। সত্যি নিতে পারিনি, এরকম হয় জিনিসটা। এবার কি হলো, লাকিকে আমরা এই কথাটা বলিনি, বিকজ অফ লাকি এই জিনিস টেনশন করবেন, তাহলে ওর শরীরটা খারাপ করবে। তো এরকম ভাবে লাকি বাড়িতে পরের দিনই ফেরে। তার ঠিক 3 দিন কৌস্তব, তার একটা ঠিক 3 দিন, মানে আমার এখন এটা বলতে আমার এতটা মানে মানে বলতে পারছি না, আমি তাও বললাম। তার ঠিক 3 দিন পরে লাকির খুব নাকি মানে শরীরে এক সাইডটা নাকি খুব পেন করতে শুরু করে। ও হুইল চেয়ারে ছিল, ঠিক আছে, ও হুইল চেয়ারেই ওকে অল টাইম হুইল চেয়ার থেকে ওঠানে, মানে বিছানায় শুয়ে দিত, হুইল চেয়ারে করে সবকিছু মানে হুইল চেয়ারের মাধ্যমে ছিল। ওর নাকি মানে শরীরের বাদিকের অংশটা ও নাকি প্রচন্ড যন্ত্রণা করছে। আচ্ছা। তো বাড়িতে বলে, তো বাড়িতে ওকে নিয়ে ওর বাবা এবং লাকির মা দুজনে হসপিটালে নিয়ে যায়। ঠিক আছে, সেই দিন হসপিটালে নিয়ে যাওয়ার পথে একটা ওদের অ্যাম্বুলেন্সের সঙ্গে একটা ট্রাকের ধাক্কা লাগে, প্রচন্ড বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এবং সত্যি কথা তো অ্যাম্বুলেন্সটা কিছু ছিল না, আর অ্যাম্বুলেন্সটা কিছু ছিল না, পুরো পিষে দিয়েছিল। ওখানেই স্পট ডেট হয়ে যায় ওরা, ওখানেই শেষ। এটা ছিল লাকি। এটা সত্যি কথা বলতে আমাদের লাইফে প্রচুর এফেক্ট ফেলেছিল সেই সময়, মেন্টালি ভাবে খুব শক, মানে মেন্টালি ভাবে আমরা পুরো শেষ হয়ে গেছিলাম বলতে গেলে। আমি লাকি এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। বুঝতে পারছি আমি এই জিনিসটা, লাকি চলে গেল আমাদের ছেড়ে, তখন আমাদের মনে একটা আলাদা ভয় ঢুকে গেল। সেই সময় থেকে লাকি যখন চলে গেল, তখন আমি ভাবলাম যে এটা নিশ্চয়ই কোনো কানেকশন আছে, এইভাবে তো সবাই এক এক পর এক চলে যেতে পারে না, এত অস্বাভাবিক মৃত্যু তো হতে পারে না। হচ্ছে যখন হচ্ছে আমাদের সঙ্গেই কেন হচ্ছে, পরপর কেন হচ্ছে, এটা আমার মাথায় স্ট্রাইক করলো। কিছু না, আমার সঙ্গে সঙ্গে তখনই বাড়িতে কিছু জানাইনি ভাবো, বাট দেবচন্দ্রিমা আমাকে বলছে তুই বাড়িতে জানা, আমাদের বাড়িতে জানানো দরকার, বাড়িতে না জানালে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই সময় দেবচন্দ্রিমা, আমি, সায়ক 3 জনই বাড়িতে সবকিছু জানাই, এবং বাড়িতে খুব বকা খাই যে এতদিন কেন বলিনি এই জিনিসটা। তো বাড়িতে জানানো হয়, এবং বাড়িতে জানানোর পরে দেবচন্দ্রিমার বাড়িতে প্রায় 500 বছরে কালী পুজো হয়। কেমন লাগছে কিউরিও ফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং?
এতটা অবধি যদি আপনারা শুনে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা আপনারা আপনাদের বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, আমি যখন নিজে এই ঘটনাটি প্রথমবার শুনছিলাম, কল রেকর্ডিং করছিলাম, তখন রাত 1টা কিংবা 1:30 বাজে। সেই সময় যখন এই ঘটনাটি আমি শুনছি একদম ফার্স্ট পয়েন্ট পার্সপেক্টিভে, যেখানে ছেলেটির নিজস্ব মৃত্যু ভয়ও ছিল, আলাদা একটা অনুভূতি জেগে ওঠে। এই ভয়টাই প্রাচীন ভয়। মানুষের একদম প্রাচীন অনুভূতি কোনটা জানেন? ভয়। যাই হোক, আপনারা যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আজকের এই ঘটনাটি। এবং হ্যাঁ, আপনারাও যদি নিজের লাইফে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 7551824486। এই নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনেও পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ের পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। তো হ্যাঁ, ওদের প্রায় 500 বছরের পুরনো কালী পুজো, তো একটা অ্যাকচুয়াল টিল ওদের বংশ পরম্পরায় হয়ে আসছে। তো ওখানে আমরা ওদের যে কুলো পুরোহিত, তো আমরা ওনার সঙ্গে উনি সব ভালো জানবেন, তো ওনার সঙ্গে ফার্স্ট আমরা কন্ট্যাক্ট করি। দেবচন্দ্রিমাই কন্ট্যাক্টটা করায়। তো আমার বাড়ির লোকও সবাই গিয়েছিল, ওর বাড়িতে সায়কের বাড়ি থেকেও সবাই গিয়েছিল, দেবচন্দ্রিমার বাড়িতেও সবাই ছিল। তো উনি আমাদেরকে দেখে একটা কথাই বললো যে তোমাদেরকে যে ধরেছে, তোমাদের সঙ্গে যে আছে, সে তোমাদেরকে না নিয়ে যাবে না। আচ্ছা, এটা আমাদেরকে দেখে বললো। ফার্স্টে এক দেখাতেই বলেছিল উনি যে তোমরা খুব বিপদে আছো আর অনেক দেরি করে ফেলেছো আমার কাছে আসতে। একটু আগে যদি বলতো আমি অনেক কিছু করতে পারতাম, বাট সেই সময় কিছু করার ছিল না। তো উনি আমাদেরকে আলাদা করে কবচ দেন এবং আমাদেরকে বন্ধন করে দেন, আমাদের শরীরটা বন্ধন করে দেন। এবং একটা যজ্ঞ মতো হয়েছিল আমাদের ওই সামনে বসিয়ে, অ্যাকচুয়ালি, যাতে সবকিছু কেটে যায়। এবং উনি একটা কথা বারণ করে দিয়েছিল সবসময়, যেন কোনো শ্মশান, কোনো ধরো আতুর বাড়ি হয় না, ওইসব জায়গায়, আতুর বাড়ি মানে যেসব বাড়িতে নতুন বাচ্চা জন্মেছে, সেসব বাড়িতে যেতে না। তো আমরা একটু এইসব রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ছিল। এর ক্ষেত্রে নাকি কবচ নষ্ট হয়ে যেতে পারে। তো যে ঠিক আছে, তো এইসব মেনটেন করবো। তো আমরা এইরকমই করতাম। তো প্রায় ঠিক 6-7 মাস না সত্যি খুব ভালো ছিলাম গো। ঠিক 6-7 মাস না বলা বলে একটু কমই বলি, ব্যাপারটা হচ্ছে আমি ঠিক করতে পারছি না। ওইরকমই ঠিক ওইরকমই কিছু সময় কি হলো, আমি এরকম সায়ক আমরা সব একসঙ্গে গল্প টল্প করছি, সকালবেলা দেখা করেছি, এবার কাজ কি সেটা করবো এরকম সকালে দেখা করেছি আমরা। তো গল্প করেছি, তো করে ও নাকি বাড়িতে ফিরেছে। পরের দিন সকালবেলা থেকে সায়ক এরকম আসবে, আমরা জানি যে পরের দিন সকালটা কাজ আছে আমাদের। ঠিক 3টের সময় রাত্রিবেলা আমার ফোন একটা ফোন আসে, 3টের সময়। আমি বললাম যে ও তার আগে একটা ফোন আসে, তোমাকে বলি রাত্রি 10টার সময়। ওর সায়কের যে দাদা ছিল আমাকে ফোন করেছে, ফোন করে বলছে এই তোদের মধ্যে কি কিছু হয়েছে? বললাম যে কেন গো, কি হবে? আমাদের মধ্যে কিছুই তো হয়নি। বলছে সায়ক দেখ না এক্ষুনি তোদের সঙ্গে দেখা করে বাড়িতে এলো, বাট এসে দেখ না কিরকম অস্বাভাবিক আচরণ করছে। বললাম যে কি করছে? আমাদের সঙ্গে কথা বলছে না ঠিক করে, খাওয়া দেখলাম বাইরে থেকে কি একটা খাবার নিয়ে চলে এলো, ঠোঙা করে কি একটা খাবার নিয়ে এলো, নিয়ে ঘরে দরজা বন্ধ করে দিল। ডাকছি শুনছে না, এরকম অনেক এরকম নাকি করছেও। তাই বললাম যে দেখি দাঁড়া তোকে ফোন করি। আর আমাদের সঙ্গে তো সত্যি কিছু হয়নি, ওর ভেবেছে হয়তো সত্যি আমাদের সঙ্গে কিছু হয়েছে, এটা বাড়ি থেকে ভাবছে। তো আমি দেবচন্দ্রিমাকে ফোন করলাম যে একটা গ্রুপ কল করি, সায়কটা ফোন করি না, ফার্স্ট আমি কল করে দেবো। বলছি ওর এখন ফোন ধরছে না, একটা গ্রুপ কল করি। ফোন করছি তাতেও ফোন ধরছে না, সায়ক ফোন ধরছে না আমাদের কোনো। তাই আমি এখন বললাম যে দেখ সায়ক এখন কথা বলে লাভ নেই, হয়তো মাথায় হাতে কোনো গরম টরম আছে বা কিছুটা হয়েছে, কালকে সকালে গিয়ে কথা বলবো দরকার বাড়িতে ডাইরেক্ট গিয়ে। তো কি হয়েছে, আমি ওর দাদাকে বললাম দাদা তুমি ছেড়ে দাও, ফোন করতে হবে না, ডাইরেক্ট গিয়ে কথা বলবো কালকে সকালে। তো শুয়ে পড়েছি, ঠিক 3টে বাজে ও দাদা আমাকে ফোন করেছে, বলছে তোরা এক্ষুনি পারলে চলে আয়, ভাই আর নেই। এও মারা গেল? সায়কও মারা গেল। আমি কি খাবার নিয়ে গেছিল? তুই বললি না খাবার নিয়ে এলো। এবার শোনো, আমি তো যখন যাইনি, এবার যখন যা দেখলাম, তো সেদিনকার গেলাম,
গিয়ে সায়কের বাড়ি ছিল হচ্ছে তোমার অজয়নগরে। তো আমরা সঙ্গে সঙ্গে যাই, গিয়ে যেতে হতে একটা অসুবিধা হয়ে গেছে রাত্রিবেলার দিকে অনেকটা, তো আমার বাবা গাড়ি বের করে আমাদের নিয়ে যায়। তো আমরা যাই, তো গিয়ে তোমার দেখি সায়ককে বিছানায় শোয়ানো আছে। ও কি করেছে, ও ওই যে বড় বড় যে তোমার ওই ইয়ে হয় না, কাটার হয় না, বড় কাটার গুলো, ওই কাটার দিয়েও পুরো হাতটা কেটেছে। আচ্ছা আচ্ছা। কেন করেছে, কি জন্য করেছে সেটা তো দূরের কথা, সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন ঘরে গিয়ে নোটিস করলাম না প্রস্তাবটা, ওর ঘরে ঠোঙার মধ্যে ওই একই রকমের চপ, তেলে ভাজা এসব পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও দাদা আমাকে এটাই বলে যে রাত্রিবেলা দেখ এসব এনে খেয়েছে, কান্নাকাটি করতে বলছিল যে এসব এনে খেয়েছে, এবং তারপরে যে ওর কি হলো, কেন হলো আমি যে বুঝতে পারলাম না। তোদের সঙ্গে কি হয়েছে সেটা আমরা বলতে পারি, এখানে আমি একটুখানি বেশি বাজেভাবে ফেসে গেছিলাম। আমি বললাম যে আমাদের সঙ্গে কিছুই হয়নি, কি হবে আমাদের সঙ্গে, যদি কিছু হতো, কিছুই হতো না, সবাই ভেবেছিল তো আমাদের সঙ্গে কিছু হয়েছে, আমাদের সঙ্গে দেখা করে ফিরেছে রাত্রিবেলা, তো আছি সবাই ভাববে এটা, তো কিছুই হয়নি। সবকিছু জানার পরে উনি যে ঠিক আছে, বাট ওর মা বাবা এত বাজে ভাবে ইয়ে হয়ে গেছিল না, যার জন্য মানে কিছু বলার নেই। মানে আমার এখনো খারাপ লাগে জিনিসটা। কাকু যিনিকার ইয়ে শ্রাদ্ধ হয়, মানে সায়কের যিনিকার শ্রাদ্ধ শান্তি, ওর 3 দিনে কাজ হয়। কাকু পিণ্ডদান করতে গেছে, মানে গঙ্গায় একটা পিণ্ড ভাসাতে গেছে। কাকু ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং ওখানে কাকু হার্ট ফেল করে। জিনিসটা করতে কাজটা আমি যেটা দেখতে পাচ্ছি, তোদের বন্ধুরা তো মারা যাচ্ছেই, তার সাথে সাথে পরিবারের লোকজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্স্যাক্টলি, যারা যারা গেছে তাদের পরিবারের, হয়তো ইভেন আমাদেরও হতো, তো আমরা এখানে বেঁচে আছি। তুই আমাকে বললি যে ওই ভদ্রলোক বলেছেন যে তোদের সাথে যে আছে খুব সহজে ছাড়বে না, ঠিক আছে, কি ছিলটা কি ছিল হচ্ছে, ও তো সব চলে গেল, এবং কাকু একা, মানে কাকিমা একা হয়ে গেল, এবং কাকিমাকে নিয়ে মানে ও দাদা নাকি ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা এরকম ঠিক হয়েছিল। যেদিনকার ব্যাঙ্গালোরে চলে যাবে, তো ব্যাঙ্গালোরে যেদিনকার ওরা পৌঁছায় ফ্লাইটে করে, সেদিন তার পরের দিনই কাকিমা মারা যায় ব্যাঙ্গালোরে, সায়কের মা। সত্যি কথা বলতে আমি এখন যা দেখি ও দাদা বলো, গৌরবের দিদি বলো, এরা না কেউ সুস্থ নেই, সুস্থ ছিল না গো, মানে ওই পিরিয়ডে সুস্থ ছিল না ওরা কেউই, ওদেরও কোনো না কোনো ভাবে অসুস্থ হয়ে গেছিল ওরা, পরিবারের একজন একজন করে বেঁচে থাকছে। এক্স্যাক্টলি, আর কোনোভাবেই না, কোনোভাবে ওরা যেন মানে হচ্ছে, মানে আলাদা করে এফেক্ট করছে। বাট আমি যা পরে জানতে পারলাম, পরে যখন আমরা গেছিলাম তখন আর কোনো রাস্তা ছিল না, আর আমি জানতাম যে এরপরে টান হয়তো আমাদের আসতে পারে। বেসিক্যালি দেখ, ভাই বোনরা থেকে যাচ্ছে কিন্তু প্যারেন্টসরা মারা যাচ্ছে। এটা বেসিক্যালি কি হয়েছিল যখন আমরা জানতে পারলাম, এটা অ্যাকচুয়ালি না এই ওর যে মানে কাকু কাকিমাদের যে মরে যাওয়ার ব্যাপারটা, পেরেন্টসটা যে ভুলে যাচ্ছিল, এটা আমার যতটুকু মনে হয়েছিল শকে। দেখো ভাই বোনরা তো নিজে থেকে সামনে নেবে, বাট ওরা তো শকেই হয়তো চলে গেছেন, কেন ওদের সঙ্গে এটা কোনো ছিল না, বাট ওরা শকেই চলে গেছে, ওইটার জন্যই তো যা এফেক্টটা পড়েছিল। তো সেটা হলো আমরা সঙ্গে সঙ্গে ওই দেবচন্ডিমার ওই ওনার কারণে ওনার পুরোপুরি ওদের যে পুজো করে ওনার কাছে গেলাম। তো উনি বললো যে, উনি তখন আমাদের যেটা অ্যাকচুয়াল মেইন কথা, উনি তখন বললো যে তোমরা এইভাবে পারবে না, আমি যা দেখলাম, তোমরা একটা কাজ করো, তোমরা এখনই রোহিতের বাড়ি যাও। আমি যে কেন, রোহিতের বাড়িতে গিয়ে কি হবে? বলে রোহিতের বাবা মাকে সবটা জানাও, এবং ওনার যতটুকু ধারণা, রোহিতের বাড়িতে এমন কিছু করে দেওয়া আছে যার জন্য এত কিছু হচ্ছে, ওরা ওর বাড়িতে গেলে পাবো। উনি আমাদের জায়গাটাও বলে দিলেন, রোহিতের যে বাড়ি আছে সেই বাগানের মধ্যে হয়তো এমন কিছু করে দেওয়া আছে, কিছু রাখা আছে যার জন্য এসব হচ্ছে। কিচ্ছু না, আমরা কোনো কিছু সাত পাঁচ না ভেবে আমরা সঙ্গে সঙ্গে, এবং সত্যি কথা বলতে যেদিনকার আমরা যাচ্ছিলাম না ওই রোহিতের বাড়িতে, এসব শুনে আমাদের রাস্তায় একটা বাধা আসছিল না, পাচ্ছিল সেটা কোনো একটা গাড়ি, খুব একটা না, কোনো ক্যাব বুক হচ্ছে না, কোনো হচ্ছে, কিচ্ছু হচ্ছিল না। আমরা প্রায় অজয়নগরের মোড় থেকে মানে পাটুলি অব্দি হেঁটে হেঁটে এসেছি, এবং পাটুলি থেকে বাড়ি পাচ্ছিলাম না বলে আবার মানে ওই অব্দি হেঁটে, মানে মোটামুটি হেঁটে ওই বাড়ি অব্দি হেঁটে হেঁটে গেছি, কোনো না কোনো ভাবে যেতে হয়েছে আমাদের। তো রাস্তায় যাচ্ছিলাম, প্রচন্ড পরিমাণ খুব বাধা পড়েছে, তো আমরা গেলাম,
তো আমি ফার্স্টে কাকুকে কাকু কাকিমাকে সবটা বুঝিয়ে বললাম যে কাকু কাকিমা এই এতদিন ধরে এত কিছু আমাদের সঙ্গে হয়েছে, এবং যা হয়েছে সেটা তোমাদের আমাদের যেটুকু বলা হলো যে তোমাদের বাড়ির বাগানটা কিছু একটা করা আছে যার জন্য এরকম এরকম জিনিসটা হয়েছে। আমি তোমাদের বাগানটা একটু চেক করবো, আমি জাস্ট তোমাদের বাগানটা একটু চেক করবো। তো কাকু বলে যে ঠিক আছে তোরা যা। কাকুও বুঝেছিল যে হয়তো কিছুটা হয়েছে। তো আমরা গেলাম, এবং আরেকটা কথা, ওদের যে কুলপুরোহিত উনি বলে দিয়েছিল যে রোহিতের যে মরে যাওয়াটা এটা কিন্তু অস্বাভাবিক ঘটনা। ও কিন্তু উনি কি এসেছিলেন তোদের সাথে? না, উনি আসেননি। মানে তোরা আর তোদের বাবা মারা ছিল? আমাদের বাবা মা আমি সবাই একসঙ্গে গিয়েছিলাম। আচ্ছা। উনি বলল যে ওকে কিন্তু কোনোভাবে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, ও কিন্তু এমনি এমনি যায়নি, যার জন্য এত কিছু হচ্ছে। আচ্ছা। কিচ্ছু না, আমরা একটুখানি বাগানটা ঘুরলাম, ঘুরে দেখি ওদের বাগানের ঠিক একদম কোনাকুনি একটা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছের তলা থেকে দেখি একটা সরু মতো একটা লাল কাপড়, মানে লাল না ঠিক, এটা হালকা শালু কাপড় গুলো হয় না, ওরকম একটা কাপড় বেরিয়ে আছে, হালকা মাটির সঙ্গে মনে হয় উঠেছিল। আমরা সবাই একসঙ্গে আমি জাস্ট নোটিস করলাম এবং সবাইকে ডাকলাম যে এখানটা দেখো তো কিছুটা আছে। ওরকম ওই কাপড়টা তুলে দেখে একটা বড় একটা থলি মতো, মানে একটা বড় সড়ো একটা থলি লাল কাপড়ের মধ্যে বাঁধা এরকম, ওটা মাটি তলা থেকে বেরোলো। এবং আগের দিন একটু বৃষ্টি হয়েছিল বলে জায়গাটা একটুখানি মাটি মাটি হয়ে গিয়েছিল। ওটা বের করলাম, বের করে খুলে যা দেখি ওটার মধ্যে দেখে একটা ছোট্ট একটা পুতুল, যেরকম হয় একটা ছেলের পুতুল, রোহিতের কয়েকটা পুরনো ফটো, রোহিতের পুরনো ফটো, প্লাস হচ্ছে চুল, চাল, এইসব অনেক রকমের যেগুলো জিনিসগুলো ছিল দেখলাম। এছাড়া দেখলাম একটা ইঞ্জেকশনের যে ভাঙা এগুলো হয় না, নবগুলো ভাঙা, সেই ইঞ্জেকশন থেকে সিরিঞ্জ গুলো দেখি ছোট মতো, শুধু সবুজটা দেখি ওই যে পুতুলটার গলার মধ্যে ফোটানো। আচ্ছা আচ্ছা, গলার মধ্যে ফোটানো। ওটা দেখে আমি জাস্ট ওটাকে ওনাকে ওই যিনি যে পুরোহিত ছিল ওনাকে বললাম যে এই জিনিসগুলো আমি পেয়েছি। বললো যে তুমি তৎক্ষণাৎ ওগুলোকে এক্ষুনি পারলে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিয়ে ছাইটাও বাড়িতে রাখবে না, ছাইটাও কোনো শ্মশানে বা গঙ্গায় গিয়ে জলে ফেলে দেবে। আচ্ছা। আমি তৎক্ষণাৎ ওটাকে পুরো জ্বালিয়ে দিয়ে ওই ছাইটাকে নিয়ে গঙ্গায় ফেলে দিই। এবং উনি বললো যে ওইটার জন্যই এত কিছু এতদিন তোমার সঙ্গে এরকম হয়েছে। এবং এটাও উনি বলে দিল যে এটা রোহিতদেরই বাড়ির কেউ একজন করেছে। রোহিতের উপর মারণ ক্রিয়া করা হয়েছিল যা বুঝতে পারছি। এক্স্যাক্টলি, এবং তার জন্যই রোহিত চলে গেছে পৃথিবী থেকে। এবং টিলেটা 2019-এর প্রথম থেকেই শুরু হয়েছে। আমার তো এখন মনে হয় যে বিষক্রিয়াটা এমনি এমনি হয়নি, কোনো পোকামাকড়ও কামড়ায়নি। এবং কাকু আমাকে সেই সময় একটা এভিডেন্স দিল, যেটা হচ্ছে যে রোহিত যেদিনকার মারা যায়, মানে যে একদম রোহিত যেদিনকার প্রথম যে শরীরটা খারাপ হয় 2019-এ পরীক্ষার সময়, যেটা বললাম, আর ঠিক 2 দিন আগে নাকি ওদের বাড়িতে রাত্রিবেলা নাকি অনেক রাত্রিবেলা, তখন নাকি 9টা বাজে, ওরা এখন বাড়িতে ছিল না, ওরা বাড়িতে ফিরছে, সেই সময় দেখছি ওদের বাড়ি থেকে কেউ একটা বেরিয়ে যাচ্ছে। ওদেরকে দেখে মনে হয় ছুটে পালিয়ে গেল, এটা নাকি দেখেছে কাকু। কাকু দেখে ওর পেছন পেছন ছোটে, বাট ট্রেস করতে পারিনি কে। তো আমার এখনো মনে হয় যে ওদেরই বাড়ি হয়তো কেউ একজন এরকম কাজটা করেছে, এবং ওই দিনই যে কাজটা করেছে তারপর থেকে এরকম হচ্ছে। এবং উনি এটাও বললো যে হয়তো তোমাদেরকে খুব ভালোবাসতে বলে তোমাদের সঙ্গে ছিল, এবং ও এটা সহ্য করতে পারছিল না, ওই জন্য একের পর এক সবাইকে তোমাদের নিয়ে যাচ্ছিল। রোহিত তা ওই যে পুরোহিত ছিলেন, পুরোহিত বললেন যে তোদের সাথে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা তোদের সবাইকে নিয়ে যাচ্ছে একে একে করে, ঠিক আছে? মানে সেটা রোহিতই ছিল? ওটা রোহিতই ছিল। রোহিত কষ্টে দুঃখে সহ্য করতে পারেনি জিনিসটা, মানে ওই জন্যই এরকম করেছে আমাদের, মানে এরকমই করতো আমাদের সঙ্গে, যেহেতু আমাদের কাছে খুব ভালোবাসা, খুব ক্লোজ ছিল হয়তো ওই জন্য। তোর শেষ যে বন্ধু ছিল সেই শেষ বন্ধু তো এই যে ধর কবচ বল বা যাই বল যোগ্যতাও ছিল, ঠিক আছে? এটা তোমাকে একটা পয়েন্টে আসি। সায়কের আগের দিন কোনোভাবে মনে হয় কবচটা ছিঁড়ে যায়, যেটা পাওয়া যায় হচ্ছে ওরই বাড়ির একদম মেন গেটের সামনে থেকে। আচ্ছা আচ্ছা। কোনোভাবে মনে হয় ছিঁড়ে পড়েছিল, এটা পরে ওর দাদা কুড়িয়ে পেয়েছিল। আচ্ছা, হতে পারে তার জন্য।
এবং তুমি একটা কথা দেখবে, সবার পেছনে কিন্তু চপ মুড়ি একটা তেলে ভাজার জিনিসটা যেই খেয়েছি সেই তারপরের দিন সেদিনকারই করে চলে গেছে। এক্স্যাক্টলি, তারপর তো তার বাবা মা মারা গেছে। এক্স্যাক্টলি, এটা আমি মানে আমার সত্যি কথা তার মাসির যে ঘটনা, তার ঠিক এত বছর মানে এতদিন পরও মানে যে এই ঘটনা হবে, আমার সঙ্গে প্রায় অনেক ইনসিডেন্ট ঘটেছে, বাট এটা আমার জীবনের সব থেকে বড়, বিকজ আমার সবকটা বন্ধুকে আমি হারিয়েছি এখানে। মানে একটা জীবন থেকে একটা বন্ধু চলে যাওয়া কতটা যে কষ্টের প্রতি মুহূর্তে মনে পড়ে যায়। বাট টিল নাও ভালো থাকতে হবে প্রফেশনাল লাইফে। বাট তারপর থেকে সত্যি কথা 2 বছর আমাদের সত্যি কোনো অসুবিধা হয়নি আর। মানে ওই যে পুড়িয়ে দিলাম সবকিছু হলো। এবং হ্যাঁ, একটা কথা বলে দিয়েছিল যে তোমরা একটু ভালোভাবে যেন মানে কোনো একটা তীর্থস্থান, মানে এত কিছু হয়ে গেছে তো একটা কোনো তীর্থস্থান যেখানে গঙ্গা স্নান টান করলে তোমরা শুদ্ধ হয়ে একটা ভালো করে পুজো টুজো দাও, বাড়িতে শান্তি সস্তায়ন করো, সব ঠিক হয়ে যাবে। সত্যি তাই, সব ঠিক হয়ে গেছে, সত্যি এসব করে সব ঠিক হয়ে গেছে। তারপরে 2 বছর কোনো এতদিন অব্দি কিছু হয়নি, আর কোনো ফিলও হয় না। এবং সত্যি কথা, এবং রোহিতে আলাদা করে কাজও হয় বাড়িতে, আবার নতুন করে শ্রাদ্ধ হয় এবং বাবা কয়েক গিয়ে পিণ্ডদানও করে আসে। মানে ওর মৃত্যুর পর ওর উপর মারণক্রিয়া করা হয়েছিল, ওর আত্মা মুক্তি পায়নি, প্রেতে পরিণত হয়েছিল। এক্স্যাক্টলি, প্রেতে পরিণত হয়েছিল এবং সেটা পুরো এফেক্টটা পড়ে গিয়েছিল আমাদের উপরে, বিকজ অফ আমরা একসঙ্গে ঘুরতে কতদিন হয়নি ততদিন আমরা কোনো জায়গায় ঘুরতে যাইনি। আমরা ও চলে যাওয়ার পরে প্রথমে ঘুরতে গেলাম ডায়মন্ড হারবার, তারপরেই সেদিন থেকে এই জিনিসগুলো শুরু হয় এবং সেই দিন থেকেই আমাদের সঙ্গে সঙ্গে ও পুরো সবাইকে আস্তে আস্তে নিয়ে গেল। এবং তুমি বুঝবে না, তুমি ভাববে না, এটা মানুষ বিশ্বাস করবে না যে একটা বাড়িতে এক দিন করে 2 জন করে মারা যাচ্ছে, কি একদিন করে পরপর 2 দিন 3 দিন করে মারা যাচ্ছে, এইভাবে মারা যাচ্ছে। লাকির বিষয়টা তো সম্পূর্ণ আলাদা, একদিনেই ওরা 3 জন শেষ হয়ে গেল। এইভাবেই মানে পুরোটা জিনিসটা শেষ হয়েছিল আমাদের, টিল নাও চলছে। মানে খুবই প্যাথেটিক একটা ঘটনা ছিল, খুবই প্যাথেটিক একটা ঘটনা। আশা করছি এই যে পুরো বিষয়টা খুব ভালোভাবে তুই তুলে ধরেছিস। আশা করছি আর কোনো অসুবিধা হবে না তোদের। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ঘটনাটা শুনে আমার একটা জিনিসই মাথায় এসছে বারবার, মৃত্যুর আগে আমরা কোনো না কোনোভাবে কিছু সংকেত পাই, কিছু জিনিস আমাদের জানান দেয় যে মৃত্যু হয়তো আসন্ন বা মৃত্যুর কালো নজর আপনার ওপর পড়েছে। এই ঘটনাতে আপনারা দেখতে পেয়েছেন যে প্রত্যেকেই মৃত্যুর আগে একটা কমন খাবার খেয়েছে, সেটা হচ্ছে তেলে ভাজা এবং মুড়ি। এই ঘটনাটা যখন আমি রেকর্ড করছিলাম আমার নিজস্ব একটি ঘটনার কথা মনে পড়ে, যেটি আমার বন্ধুর সাথে ঘটেছিল। এই ঘটনাটি আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। ঘটনাটা কেষ্টপুরের 3 জনের একটা ফ্যামিলি। আমার বন্ধু, তার বাবা এবং তার মা। তার বাবার ক্যান্সার হয়েছিল, বেশিরভাগ সময় হসপিটালেই থাকতেন এবং আমার যে বন্ধুটি ছিল সে তার বাবাকে হসপিটালে দেখে বাড়িতে এসেছে কিছুক্ষণের জন্য রেস্ট করতে। 2টি ঘর, বাবা মার ঘরে মা একা রয়েছেন এবং সে ছিল হচ্ছে নিজের রুমে। হঠাৎ ঘুমোতে ঘুমোতে মাঝরাতে সে নিজের বুকের ওপর একটি চাপ অনুভব করে এবং কানে একটা ফিসফিসানি শব্দ শুনতে পায়। সেখানে কেউ যেন বলছে যে নিয়ে যাব। এই নিয়ে যাব ওয়ার্ডটি সে বারংবার শুনতে পেয়েছে এবং ও প্যারালাইজড হয়ে গেছিল বলে ওর মনে হয়েছে। ও হনুমান চালিসা এছাড়া আরও অনেক ধরনের মন্ত্রোচ্চারণ করারও চেষ্টা করেছে। এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে মা শব্দটার পাওয়ার কতটা। এত কিছু করেও যখন কিছু হয়নি, ও মাগো বলেও চিল্লে ওঠে এবং ও দেখতে পায় ওর দরজার সামনে একটা কালো বিড়াল বসে রয়েছে এবং সেটা কন্টিনিউয়াসলি ওর দিকে তাকিয়ে, মানে একটা বিড়ালরা কাঁদলে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ করছে। মানে এই ঘটনাটি ওর মাকে বলতে পারেনি, বাট এই যে ঘটনাটি ঘটে, এই যে বিষয়টা ওর সাথে হয় সেই দিন রাতে,
এর 1 সপ্তাহ পরেই কিন্তু ওর বাবা মারা যায়। এবার এটা অডিটরি হ্যালুসিনেশন নাকি কোনো সত্যি সংকেত ছিল, সুপারন্যাচুরাল সংকেত, যার মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে তার বাবার হাতে আর বেশি দিন আয়ু নেই, এটা আপনারা ডিসাইড করুন, কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, কিউরিও ফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 7551824486। এই নম্বরটি আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টেও পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustubh Kumar। এবার ভয় পাবে